Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমরা পড়ব ফিগার অফ স্পিচ। খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া, একটা ভীষণ প্রয়োজনীয় একটা মানে লিটারারি ডিভাইস যাকে আমরা বলি ফিগার অফ স্পিচ। আচ্ছা, এই ফিগার অফ স্পিচ পড়ার আগে একটা বিষয় আমাদের একটু বলে দেওয়া উচিত। এই যে ফিগার অফ স্পিচটা আমরা পড়ছি, ফিগার অফ স্পিচের আরেকটা নামে কিন্তু সে পরিচিত, সেই নামটা হচ্ছে রেটরিক। ফিগার অফ স্পিচের আরেকটা নাম হচ্ছে রেটরিক। তো আমরা বলি না রেটরিক অ্যান্ড প্রসিডি, তো রেটরিকই ফিগার অফ স্পিচ। এবার এই ফিগার অফ স্পিচটা কি? ফিগার অফ স্পিচটা হচ্ছে একটা লিটারারি ডিভাইস যেটা আমাদের প্রোজ হোক, পোয়েট্রি হোক, সেটাকে আরও বেশি সুন্দর করে তোলে, আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। কেমন? যেমন মনে করো যে আমরা যখন যেইভাবে আমরা বাড়িতে বসে থাকি, আমরা বাড়ির থেকে বেরোতে গেলে তো আমরা একটু নিজেদেরকে ঠিকঠাক করে বেরোনোর চেষ্টা করি। কেন? জাস্ট নিজেদেরকে যেমনভাবে আছি তার থেকে আরেকটু বেটার করবার জন্য, বা একটু বেটার একটা চেহারা নিয়ে আমরা বাড়ির থেকে বেরোই, তাই না? ঠিক একই রকম এই যে প্রেজেন্টেশন, দিস ম্যাটার্স। প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এই প্রেজেন্টেশনের জন্যই সেটা শুধু মানে কেমন দেখতে সেটা দিয়ে কথা নয়, প্রেজেন্টেশনের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে আমরা কথা বলবো। সব ক্ষেত্রে প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কথা বলা, আমরা যে আমাদের স্পিচটাকে কত ভালো করে কতটা প্রেজেন্টেবল করব, সেটা কিন্তু এই ফিগার অফ স্পিচের মধ্যে দিয়ে আমরা করব। তো আরেকটু সহজভাবে যদি বলি যে ফিগার অফ স্পিচটা কি হচ্ছে, আমাদের লেখা হোক বা আমাদের স্পিচটা হোক, সেটাকে আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি ডেসক্রিপটিভ এবং আরও বেশি ইম্প্যাক্টফুল করবার জন্য আমরা ফিগার অফ স্পিচটা ব্যবহার করে থাকি। ইম্প্যাক্টফুল বলতে আমরা যা বলতে চাচ্ছি সেটা আমাদের যে অডিয়েন্স, আমরা যার সাথে কথাটা বলছি তার ওপরে যেন আমাদের কথাটার একটা ভালো ইম্প্যাক্ট পড়ে, সেটাকে বলছি আমরা ইম্প্যাক্টফুল করা। এবার এই ফিগার অফ স্পিচগুলোকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করেছি, তার ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে আমরা বিশেষ যেটা খুব ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয়, আমরা সেইগুলো মানে যেটা বেশিরভাগ আমরা আমাদের প্রোজ পোয়েট্রির মধ্যে দেখতে পাই, আমরা সেই ফিগার্সগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমটা আমরা যেটা বলছি, আমরা প্রথম ক্লাসিফিকেশনের মধ্যে রেখেছি আমরা ফিগার্স বেসড অন কম্প্যারিজন। একটা বস্তুর থেকে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কম্প্যারিজন করতে পারি, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কম্প্যারিজন করতে পারি। কিন্তু এখানে এই ফিগার অফ স্পিচ মানে আমি বলতে চাইছি যে এই সিমিলির এই ফিগার অফ স্পিচ এই সিমিলির একটা বিশেষ ব্যাপার আছে। প্রথম ফিগার অফ স্পিচ যেটা আমরা পড়ছি সিমিলি, তোমরা সকলেই প্রায় জানো। সিমিলি মানে একটা কোনো কিছুর সাথে আরেকটা কিছুর কম্প্যারিজন, মানে ডাইরেক্ট একদম কম্প্যারিজন, যে ও দেখতে একদম ওর মতন, লাইক ওর মতন মানে লাইক। মানে আমরা যখনই সিমিলি ব্যবহার করব ভুললে হবে না, লাইক বা অ্যাজ এই দুটো শব্দ দুটোর মধ্যে কোনো একটা শব্দ অবশ্যই থাকতে হবে, তবেই সেটা কিন্তু হবে সিমিলি। আবার আরেকটা কথা বলা, এই যে অ্যাজ শব্দটা কিন্তু খেয়াল রাখতে হবে, অ্যাজ শব্দটার কিন্তু আরেকটা মানে আছে, যেটা বোঝায় হচ্ছে বিকজ। তো খেয়াল করতে হবে এটা কম্প্যারিজনই তো বোঝাচ্ছে, সেটা আবার খেয়াল করো। কেমন? তো যাই হোক, ডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস, দুটো একদমই অন্যরকম জিনিস, যার কিন্তু তাই দুটো অন্যরকম জিনিস হলো তাদের ভেতরে কি সিমিলারিটি আছে, তাদের দুজনের মধ্যে সিমিলার কোন জিনিসটা আছে সেটাকে বোঝাবার জন্য আমরা সিমিলির ব্যবহার করে থাকি। যেমন মনে করো কিছু এক্সাম্পলস দিয়ে আমরা বুঝি। She is as brave as a lion. আমরা কি বোঝাতে চাইলাম? তাকে কার সাথে কম্পেয়ার করলাম? লায়নের সাথে কম্পেয়ার করলাম, যেটা ভীষণই অ্যাবসার্ড বলে মনে হয়। কিন্তু তাও কম্পেয়ারটা করলাম কিসের জন্য? বলছে না, তাকে লায়নের সাথে কম্পেয়ার করলাম কি হিসেবে, কি হিসেবে ভাবলাম? বলছে তার সাহসিকতার পরিচয়টা দেওয়ার জন্য, তার সে কতটা সাহসী সেটা বোঝাবার জন্য। আমরা লায়নকেও আমরা জানি ভীষণ সাহসী এক পশু, একজন ভীষণ সাহসী এক পশু। তো সেই হিসেবে আমরা লায়নের সাহস আর তার সাহসটাকে আমি কি করলাম? আমরা কম্পেয়ার করলাম, তার সাহসের সাথে লায়নের সাহসটাকে কম্পেয়ার করলাম। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে অ্যাজ এর ব্যবহার করেছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। আবার যদি বলি হিজ স্মাইল ইজ লাইক সানশাইন, তার হাসিটা এত ভারী সুন্দর, এত সুন্দর, দেখলে মনে হয় সানশাইনটা কেমন লাগে রাতের পর যখন সূর্যটা ওঠে, একদম ব্রাইট সানরেজ। তো এই সানশাইনটা সবসময় কি হয়? ভেরি ব্রাইট। তো তার হাসির কথাটাও বলা হচ্ছে ভেরি ব্রাইট। তাহলে এখানে কার সাথে কার তুলনা? হিজ স্মাইলের সাথে সানশাইনের তুলনা করা হয়েছে ইউজিং লাইক। তো সেটাও একটা
এক্সাম্পল অফ সিমিলি। এমনই বলছি, দ্য ওয়াটার ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, জলটা কেমন ছিল, ভীষণ একদম বরফের মতন ঠান্ডা ছিল। তো সেখানে আমরা অ্যাজ এর ব্যবহার করেছি, এক্সাম্পল অফ সিমিলি। হি ফট লাইক আ টাইগার, ওই যে একই কথা বললাম যে সাহসী সেই কত, একটা টাইগার যখন ফাইট করে তখন টাইগারের যখন যখন তার মানে শিকারকে ধরতে যায়, সে কোনোভাবেই টাইগারের হাত থেকে সহসা শিকার ছাড়া পায় না, মানে একদম মানে সে যখন যুদ্ধ করতে নামলো, তার কথা বলা হয়েছে, হিয়ের কথা, সেই যখন যুদ্ধ করতে নেমেছে সে যেন হার মানার কথা তার মাথায় নেই, মানে এমনভাবে ওই ভাবনাটাকে এখানে মেলানো হচ্ছে, তাই বলা হচ্ছে সে কি করেছে, ফাইট করেছে, কার মতন, টাইগারের মতন, তাই এখানে লাইকের ব্যবহার করেছে। হিজ ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, এখানেও অ্যাজ এর মতন করে বলা হয়েছে, মানে অ্যাজটা মানে হচ্ছে এখানে একটা কম্পারেটিভ মানে কম্প্যারিজন করা হয়েছে একটার সাথে আরেকটার, এবং ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি। এবার আমরা আসছি নেক্সট ফিগার হচ্ছে মেটাফর। এটাও ফিগার বেসড অন কম্প্যারিজন। দেখো আগেরটাও কম্প্যারিজন ছিল, এটাও কিন্তু তাই। এখানে ওটা ছিল ডাইরেক্ট কম্প্যারিজন, ওখানে ডাইরেক্ট কম্প্যারিজন মানে কি, আমরা একদম বলেই দিয়েছিলাম তার হাসিটা একদম সানশাইনের মতন, একদম ডাইরেক্টলি আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। কিন্তু এখানে আমি ডাইরেক্টলি কথাটা বলবো না, এখানে আমি কথাটা বলবো একটু ইনডাইরেক্টলি বলবো। কেমন ভাবে? তো কিন্তু যেহেতু ইনডাইরেক্টলি বলছে, ডাইরেক্টলি বলছে জন্য লাইক আর অ্যাজ দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার, কিন্তু ইনডাইরেক্টলি বলছে মানে লাইক আর অ্যাজটা দিচ্ছি না। তাহলে কি হয়ে গেল? বললো টাইম ইজ আ থিফ, সময় হচ্ছে একটা চোরের মতন। থিফ কি করে? চুপচাপ করে নিয়ে চলে যায়, ধরতেই পারি না আমরা। বলছে সময়ও বুঝতেই পারি না, আমরা আমাদের মতন কাজকর্মের মধ্যে মেতে আছি, কখন যে সময়টা পার হয়ে চলে গেল ধরতেই পারলাম না। তো এখানে কম্প্যারিজনটা কেমন হলো? আমাদেরকে কিন্তু লাইক বা অ্যাজ দিয়ে বা ডাইরেক্টলি বললো না, যে মানে ডাইরেক্টলি বুঝিয়ে দিল না যে কোনভাবে কিসের মানে কোন কারণে আমরা সময়কে চোরের সাথে তুলনা করছি, কিন্তু এটা আমাদেরকে নিজেদের ভেতরে মানে মনে মনে এটাকে বুঝে নিতে হবে। টাইম ইজ আ থিফ মানে টাইমের কোন কোয়ালিটিটার কথা বলা হচ্ছে যেটা থিফের কোয়ালিটির সাথে ম্যাচ করে? থিফের কোয়ালিটি হচ্ছে চুপচাপ এসে কাজ সেরে চলে যায়। বলছে সময়ও তাই, সময় যখন আসে কখন চলে যায়, সময় কখনো আওয়াজই দেয় না, সময় বুঝতেই দেয় না, আমরা অনেক সময় বুঝতেই পাই না সময় কিভাবে পেরিয়ে চলে যায়। তো সেই দিক দিয়ে আমরা এখানে কি করলাম? টাইমকে থিফের সাথে তুলনা করলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট কম্প্যারিজন করেছি, যেখানে ওয়ান থিং ইজ সেড টু বি আনাদার, একটা জিনিসকে একদম আরেকটা জিনিস বলা হচ্ছে। আর লাইক আর অ্যাজ মানে কি এর মতন বলছি। দেখো ভালো করে, সিমিলিতে আমরা কি ব্যবহার করছি? সিমিলিতে আমরা ব্যবহার করছি লাইক বা অ্যাজ ব্যবহার করছি, পরিষ্কার বলছি ওর মতন দেখতে, সে তার মতন দেখতে, কিন্তু এখানে আর কিন্তু তা বলছে না, বলছি সে তা, মানে টাইম হলো একটা থিফ। যেন বলছে হার আইজ ওয়্যার স্টার্স, হার আইজ কেমন? স্টার্সের মতন, স্টার্সের মতন আর বলছি না, তার চোখগুলি হচ্ছে একদম তারা। কোন তারা? শাইনিং ইন দ্য ডার্ক, রাতের অন্ধকারে যেই তারাগুলো জলজল করে, ওর তার চোখগুলো হচ্ছে সেই তারাগুলো, মানে সেই তারার মতন তার চোখে জলজল করে আমি বলছি না। আমি যদি বলতাম সেই তারার মতন জলজল করে, তাহলে আমাকে তো এই দুটো শব্দের মধ্যে কোনো একটা ব্যবহার করতে হতো, কিন্তু আমি এখানে কিন্তু আর লাইক বা অ্যাজ বলছি না, বলছি তার চোখ দুটি হচ্ছে একদম সেই রাতের অন্ধকারে জলজল করা তারাগুলো, মানে তাকে একদম আমি তার জায়গায় ফেলে দিচ্ছি, কোনো লাইক বা অ্যাজ বলছি না। এটা একটু খেয়াল করবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, তার হার্টটা হচ্ছে একদম পাথরের মতন, মানে হি ইজ আ ভেরি হার্ড হার্টেড ফেলো বোঝাতে চাইছি। যদি বলতাম যে তার মানে বোঝাতে চাইছি সে একটা ভীষণ শক্ত মানুষ, সহসা বা সহজে গলে যায় না, তো সেখানে আমি তাকে কিভাবে বোঝালাম? হার্ট অফ স্টোন, মানে হি হ্যাজ আ হার্ট। হার্টটা কিসের হার্ট? একদম স্টোনের হার্ট। স্টোনের মতন বলছি না আমি এখানে, আর মতন মানে তো লাইক অ্যান্ড অ্যাজ হবে, একদম আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। লাইফ ইজ আ জার্নি, জীবনটাই হচ্ছে একটা জার্নি, জীবনটা একটা জার্নির মতন তা বলছি না, জীবনটা একদম একটা জার্নি। তা আমাকে তখন বুঝে নিতে হবে যে লাইফের সাথে জার্নির মিলটা কোথায়, কোন জায়গার জন্য, কি কারণে লাইফের সাথে জার্নির কথা বলা হচ্ছে। বলছে লাইফের সাথে জার্নির কথা বলা হচ্ছে কারণ আমরা যখন একটা জার্নি করি আমরা জানি না, এক বাড়ির থেকে বেরোলাম এবং যতক্ষণ অবধি বাড়িতে ফিরে আসি আমাদের অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, অনেক ভালো এক্সপিরিয়েন্স, অনেক খারাপ এক্সপিরিয়েন্স, হ্যাঁ না? বা আমরা এগিয়ে যাচ্ছি, রাস্তায় এর সাথে দেখা হচ্ছে প্যাসেঞ্জার হিসেবে, কো প্যাসেঞ্জার হিসেবে, আবার আমরা সে হয়তো একটা রাস্তার এক পথে সে আবার কোনো একটা জায়গায় সে নেমে যাচ্ছেন, আবার নতুন কারোর সাথে পরিচয় হচ্ছে সেই জার্নির মধ্যে। ঠিক ওই রকমভাবেই বলা হচ্ছে জার্নিটা যেমন আমাদের হয়, ঠিক লাইফটাও আমাদের তেমন। আমাদের ওই জার্নিটা শুরু করা হচ্ছে আমাদের জন্ম এবং জার্নিটা শেষ করা হচ্ছে আমাদের মৃত্যু।
সেই দিক দিয়ে দেখতে পারো সারা জীবনে আমরা বহু লোকের সাথে মিলি, বহু লোকের সাথে আমাদের পরিচয় হয় এবং বহু লোকের সাথে আমাদের আবার হয়তো সম্পর্কও নষ্ট হয়ে যায়, ঠিক একটা জার্নির মতন। তো এখানে আমি জার্নির মতন না বলে দিলাম লাইফ ইজ আ জার্নি। তোমাদেরকে বুঝে নিতে হবে জার্নি এবং লাইফ দুটোর কোন আঙ্গিকে আমি দুটোর মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করছি বা মিলটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এটাই হলো মেটাফর, যে আমি লাইক বা অ্যাজ বলবো না, তার মতন বলবো না, ডাইরেক্টলি আমি তাকে সেটা বলে দেবো, সেটাই হলো মেটাফর। দ্য ক্লাসরুম ওয়াজ এ জু। ক্লাসরুম হচ্ছে একটা জু। তো ক্লাসরুম কি জু থাকতে পারে? জু হতে পারে। কেন বলা হচ্ছে জু? কারণ বলা হচ্ছে ক্লাসরুমের মধ্যে এত রকমের ছেলেপুলেরা আছে, অনেক এক একটা ছেলে এক এক রকমের। তো বলছে যেরকম জুয়ে গিয়ে যেরকম এক একটা অ্যানিম্যালকে আমরা দেখতে পারি, যেখানে অ্যানিম্যালদেরকে দেখানো হয়, জুয়ে গিয়ে বিভিন্ন রকমের অ্যানিম্যালকে বিভিন্নভাবে কেজে থাকে, বলছে ওখানেও এক একটা ছেলে এক এক রকমের চরিত্রের, এক এক রকমের বিহেভিয়ারের, এক এক রকমের দুষ্টুমি করে চলেছে। তাই বলছে যে দ্য ক্লাসরুম ওয়াজ এ জু। ক্লাসরুম ওয়াজ লাইক এ জু আমি কিন্তু বলছি না। জু এর সাথে কেন বলছে তখন মেলানোর চেষ্টা করতে হবে, ক্লাসরুমে অনেক রকমের বিবিধ প্রকারের ছেলেমেয়েরা থাকে, জুয়েও অনেক রকমের অ্যানিমালস থাকে। তো এখানে সেই যে প্রকার, সেই যে ডিফারেন্স, সেই যে ডাইভার্স ব্যাপারটা, সেই জিনিসটাকে ক্লাসরুমে দেখানো হচ্ছে। তাই বলে দিলাম ক্লাসরুম ওয়াজ এ জু। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। এবার আসছি আমরা পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আমরা এইভাবে বলবো না, এটা একটু আমার টাইপো মিস্টেক হয়ে গেছে। তো আমি যেটা বলছি এটা হলো পার্সনিফিকেশন হচ্ছে একটা এমন ফিগার অফ স্পিচ যেখানে নন হিউম্যান থিংস আর গিভেন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। নন হিউম্যান থিংস, তাদের মধ্যে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হবে। নন হিউম্যান থিংস বলতে আমি নন হিউম্যান থিংস কোনো রকমের অবজেক্টস বলতে পারি, অ্যানিমালস বলতে পারি, আইডিয়াস বলতে পারি, সব কিছুর মধ্যে একটা হিউম্যান অ্যাট্রিবিউট থাকবে, সেটা হলো পার্সনিফিকেশন। কেমনভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে ক্লিয়ার হবে। বলছে দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, মানে যখন হাওয়া চলছে ফরেস্টের মধ্যে, তখন দেখা যাচ্ছে হাওয়াটা যখন চলে গাছের পাতাগুলো নড়ছে এবং হাওয়াটার একটা যে শব্দ চলে, হাওয়াটা একটা শাঁসা শব্দ হয়, সেই শব্দটাকে এখানে বলা হচ্ছে হুইসপারিং সাউন্ড। বলে না যখন আমরা কানে কানে কারোর সাথে কথা বলি, আমরা যখন কারোর সাথে কানে কানে কথা বলি হুইসপার করি আমরা, তো ওই হুইসপারিং সাউন্ড বলছে উইন্ড মনে হচ্ছে গাছের ভেতর দিয়ে হুইসপার করতে করতে যাচ্ছে। এই হুইসপারিং সাউন্ড মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, যে হাওয়া চলছে, একটা শাঁসা শব্দ করছে। সেই হাওয়া চলছে, শাঁসা শব্দ করছে, আমরা বলছি হাওয়া যেন হুইসপার করছে। হুইসপার তো মানুষের কাজ, মানুষ করে এই ধরনের কাজ। তো এটা একটা ইনঅ্যানিমেট থিংকে আমাদের কি করলাম, হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হচ্ছে, তাই এটা হলো পার্সনিফিকেশন। নেক্সট দেখো, দ্য স্টার্স ডান্সড ইন দ্য স্কাই। ডান্সিং, স্টার্সগুলো টুইঙ্কল করে, স্টার্সগুলো যা কিছু অনেক কিছু বলতে পারতাম, বাট ডান্সিংটা তো একটা হিউম্যান অ্যাট্রিবিউট, হিউম্যান কোয়ালিটি। তাই এই যে স্টার্সের কথা বলা হচ্ছে তারা ডান্স করছে, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দ্য ক্লক স্টেয়ার্ড অ্যাট মি অল নাইট। সারা রাত ধরে ঘড়িটা যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘড়ি আমার দিকে তাকিয়ে নেই, ঘড়িটা দেওয়ালে ঝুলছে এবং আমি তার সামনেই শুয়ে আছি বা বসে আছি। তো স্বাভাবিকভাবেই ঘড়িটা আমার মনে হচ্ছে ঘড়িটা যেন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আসলে ঘড়ি তো আর তাকিয়ে থাকতে পারে না, কারণ স্টিয়ারিং এটা একটা হিউম্যান অ্যাট্রিবিউট, কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের নয়। দ্য সান স্মাইল ডাউন অন আস। সূর্য উঠেছে, এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি চললো, এরপর যখন সূর্যটা উঠবে তখন আমাদের মনটা খুব খুশি হয়ে যায়, মনে খুব আনন্দ আসে। আর ঠিক তেমনই যখন বলছি দ্য সান স্মাইল ডাউন অন আস, মনে হচ্ছে সূর্য উঠেছে, সূর্যটাও দেখো যেন খিলখিল করে হাসছে আমাদের দিকে তাকিয়ে। তো সূর্য তো আর আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে পারে না, স্মাইল করতে পারে না, তার ব্রাইট শাইনিংটাকেই আমাদের মনে হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ স্মাইলিং। তো এই স্মাইলিংটা হিউম্যান অ্যাট্রিবিউট। একই রকম ভাবে দ্য রিভার র্যান ওয়াইল্ড, নদীটা ভীষণ দ্রুত গতিতে বয়ে চলেছে। রানিং করা হয় না, এটা বলতে পারতাম আমরা অন্য কিছু। দ্যাট দ্য রিভার, রানের বদলে আমরা ফ্লো ব্যবহার করতে পারতাম, কিন্তু তা না করে ফ্লো করলে ফ্লো হতে পারতো, জলটা ফ্লো করে যাচ্ছে, অসুবিধে নেই। কিন্তু এখানে রিভারের কথা বলা হচ্ছে দৌড়চ্ছে। তো রানিংটা তো হচ্ছে একটা হিউম্যান অ্যাট্রিবিউট। তো এটা হয়ে গেল পার্সনিফিকেশন। করবো ফিগার বেসড অন কন্ট্রাস্ট আর অপোজিশন। ভীষণ ইন্টারেস্টিং, একটু খেয়াল করবে। কন্ট্রাস্ট মানে কি, একদম অপোজিট কোনো কিছুকে বোঝানো, সেটাই তো কন্ট্রাস্ট। দেখো প্রথমটা বলছি আমি, এর মধ্যে আসছে আমাদের অ্যান্টিথিসিস। কি নাম? অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসটা কি? প্লেসিং অপোজিট আইডিয়াস টুগেদার ইন আ ব্যালেন্স স্ট্রাকচার। দুটো আইডিয়াকে পাশাপাশি রাখবো, মানে ব্যালেন্স করবো আমরা। ব্যালেন্স করার জন্য তো দুটোকে সমান সমান রাখতে হবে, ওর দুটোকে সমান করে রাখতে হবে। দুটো কোন জিনিসকে সমান করে ব্যালেন্স করবো? বলছে দুটো একদম অপোজিট দুটো আইডিয়াকে সমানভাবে রাখতে হবে ব্যালেন্স করার জন্য, পাশাপাশি থাকবে, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যান্টিথিসিস। যেমন এখানে বলা হচ্ছে টু আর্ন ইজ হিউম্যান, এটা একটা আইডিয়া। টু ফরগিভ ডিভাইন। টু
err is human মানে কি? To err means to commit errors. Commit errors. Errors মানে কি? ভুল। মানুষ মাত্রই ভুল করবে, মানুষ তো ভুল দিয়েই তো মানুষ শেখে। তো টু err is human মানে কোনো ভুল করাই হচ্ছে টু কমিট এরার। err শব্দটার মানে হচ্ছে এরার কমিট করা। অ্যান্ড টু ফরগিভ ডিভাইন। ডিভাইন মানে কি? অলমাইটি। অলমাইটির কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া, মানুষ মাত্রের কাজ হচ্ছে ভুল করা। তো এই যে দুটো আইডিয়া, বলছে মানুষ সে ভুল করবেই, আর যে আমাদের অলমাইটির কাজ হচ্ছে ক্ষমা করা। এটাকে দুটো অপোজিট দুটো আইডিয়া, একটা হচ্ছে ভুল করা আর একটা হচ্ছে ক্ষমা করা। এরকম দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হচ্ছে, তাই এটা হচ্ছে অ্যান্টিথেসিস। একটা এক্সাম্পল, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। হ্যাঁ ঠিক আছে, স্পিচ ইজ সিলভার, স্পিচ না হলে তুমি কারোর সাথে কথা বলবে কিভাবে? হাউ উইল ইউ বি এবল টু কমিউনিকেট? সিলভারের মতন তাকে তুলনা করা হচ্ছে, একটা মেটাল, একটা দামি একটা ভালো মেটালের সাথে তুলনা করা হচ্ছে। বাট বলছে স্পিচ যদি সিলভার হয়, আর তাহলে আমরা বলবো কথা না বলা, সাইলেন্ট থাকা বা সাইলেন্সটা হচ্ছে তাহলে গোল্ডেনের সাথে তুলনা করা চলছে, সেটা আরো দামি। আমরা বলবো কথা বলাটা দামি। আমরা ফিগার অফ স্পিচ পড়ছি, আমরা কিভাবে কথা বললে ভালো হয়, কিভাবে কথাটাকে অ্যাট্রাক্টিভ করা যায়। এখানে বলছে স্পিচ যদি আমাদের সিলভারের সাথে, রূপোর সাথে তুলনা করা হয়, তাহলে কোনো কথা না বলা হচ্ছে গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে, গোল্ডের মতন। তো দুটো আইডিয়াকে বলা হচ্ছে পাশাপাশি রাখা হয়েছে, তাই এটা হচ্ছে অ্যান্টিথেসিস। আরেকটা ভীষণ ইন্টারেস্টিং, একটু শুধু খেয়াল করবে, ভীষণ পড়লে বা শুনতেও কিন্তু ভীষণ একটা আনন্দ দেয়। দেখো, গিভ এভরি ম্যান দাই ইয়ার বাট ফিউ দাই ভয়েস। বলি গিভ এভরি ম্যান দাই ইয়ার। দাইটা কি? এটা আর্কাইক এক্সপ্রেশন। আর্কাইক এক্সপ্রেশন মানে ইয়র, আর্কাইক মানে ওল্ড ইংলিশ এক্সপ্রেশন। তাহলে দাই মানেটা কি? দাই মানে হচ্ছে ইয়র। তুমি সকলকে তোমার কানটা দাও। কান কিভাবে দেবে সকলকে? মানে সকলে যা বলবে সবার কথা শোনো, সবার কথা শোনো। কান দাও মানে কানের কাজ কি? কানের কাজ শোনা। তাহলে সকলকে কান কিভাবে দেবে? একটা কান কেটে তো সবাইকে দেওয়া সম্ভব নয়। তাহলে সকলকে কান দেওয়া মানে সকলেই যা বলবে মন দিয়ে শুধু শোনো। সো দ্যাট মিনস ইউ শুড বি গুড লিসেনার, এটার মানে এটা। বাট ফিউ দাই ভয়েস, কিন্তু সবাইকে তুমি তোমার আওয়াজ দিও না, মানে সবাইকে তোমার জ্ঞান দেওয়ার দরকার নেই। ইউ ট্রাই টু বি গুড লিসেনার। বেশি বলার দরকার নেই, শোনা বেশি ভালো। সেটাই দেখো কি সুন্দরভাবে বলেছে, ফিউ দাই ভয়েস মানে খুব কম লোককেই, যাদের কাছে তোমার মনে হচ্ছে প্রয়োজন তোমার কথাটা সেখানে গুরুত্ব পাবে, শুধু তাদের কাছেই তুমি তোমার কথাগুলো তুলে ধরো, তোমার স্পিচটা তুলে ধরো, তোমার ভয়েসটা তুলে ধরো। এই যে দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হয়েছে অ্যান্টিথেসিস। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ প্রপোজ করে, মানুষ ভাবে, আর ভগবান বা অলমাইটি যিনি আছেন আমাদের গড, উনি কি করেন? উনি সেই বিষয়গুলোকে ডিসপোজ করে দেন। দুটো अगेन অপোজিট আইডিয়া। মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। বলছে হ্যাঁ, অনেককেই তো ডাকা হয় কিন্তু কয়েকজনকে শুধু চুজ করা হয়। এক হচ্ছে অনেক, আর হচ্ছে কয়েকজন। ডাকা হচ্ছে সকলকে, চুজ করা হচ্ছে, সিলেক্ট করা হচ্ছে অল্প কিছু। এটাকেও একটা অপোজিট আইডিয়ার মতন বলা হচ্ছে, মেনির সাথে ফিউ আর চোজেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। এবার এটাও খুব ইন্টারেস্টিং, অক্সিমোরন। এটা ভীষণ ইন্টারেস্টিং, অক্সিমোরন। অক্সিমোরনটা কি? অ্যান্টিথেসিসের ক্ষেত্রে কি বললাম? দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হয়েছিল, কিন্তু অক্সিমোরনের ক্ষেত্রে মনে রাখবে দুটো ওয়ার্ডসকে পাশাপাশি রাখা হবে। এইটাই দুটোর মধ্যে তফাৎ। ঠিক আছে, অ্যান্টিথেসিসের মধ্যে কি বলেছিলাম? দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হয়েছে, কিন্তু অক্সিমোরনের ক্ষেত্রে কি হবে? দুটো শব্দকে পাশাপাশি রাখা হবে। কিভাবে? বলছে টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস অ্যাপিয়ার সাইড বাই সাইড। দেখো, বিটার সুইট, ডেফেনিং সাইলেন্স। বলছে এত শান্তি, এত শান্ত চারিদিক, মনে হচ্ছে আমার একদম আমি আর শুনতে মানে অসহ্য লাগছে সেটা। আমরা ডেফেন কখন হয়? কেউ কখন নিজেকে ডেফ মনে করে? মানে যখন খুব চিৎকার হইচই হয়, বলছে কান বন্ধ করো, কানটা যেন একদম মানে হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো বলছে সাউন্ডটা আমাদেরকে ডেফেন করতে পারে। এখানে বলছে সাইলেন্সটা আমাদেরকে ডেফেন করছে, মানে এত সাইলেন্স যে ভালো লাগছে না তখন, আর সেটা পাগল করে তুলছে, সেটা হচ্ছে ডেফেনিং সাইলেন্স। তো ডেফ করা মানে তো সাউন্ড দিয়ে হয়, তো অপোজিট দুটো কথা। লিভিং ডেড, বলছে সে হচ্ছে লিভিং ডেড, মানে জীবিত থেকেও যেন মনে হচ্ছে মৃতর মতন, তার কোনো কাজ, তার কোনো অ্যাক্টিভিটি, কোনো কিছুই নেই। মানে এগুলো সমস্ত পৈতিক ব্যাপারে অনেক সময় ব্যবহার করা হয়, আদারওয়াইজ সাধারণত আমরা ওইভাবে ব্যবহার করি না লিভিং ডেড শব্দগুলোকে। বাট লিভিং ডেড বোঝানো হচ্ছে যে সে জ্যান্ত, বাট একটা মৃত ব্যক্তির থেকে তাকে আর আলাদা করা যাচ্ছে না। শুধু কোন দিকে মানে আলাদা করা যাচ্ছে না মানে কি? একজন জীবিত মানুষ যেমন অনেক কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে পারে, কিন্তু একজন জীবিত মানুষ যদি জীবনটা তার থাকা সত্ত্বেও নিজেকে একটা অলস, একটা নিজেকে সবকিছু থেকে আলুফ রেখে দেয়, তাহলে সে একজন ডেড থেকে আলাদা কিছু নয়, কম কিছু নয়। তো সেখানেই বলা হচ্ছে লিভিং ডেড।
এখানে বলা হচ্ছে ওপেন সিক্রেট, এটা কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করি। আমরা অনেক সময় বলি না, বন্ধুদের মধ্যে বলি, এই শোন এই কথাটা কাউকে বলিস না, কিন্তু এইরকম ঘটনা ঘটেছে। সে গিয়ে আবার এ গিয়ে আবার বিকে বললো, বি গিয়ে আবার সিকে বললো, সি গিয়ে আবার ডিকে বললো। দেখা গেল ঘরের মধ্যে A to Z যারা আছে সকলেই জানে, শুধু সবাই সবাইকে বলেছে কাউকে কিন্তু বলিস না। মানে সিক্রেটটা ছিল হচ্ছে গোপন রাখার কথা, এই সিক্রেটটা হয়ে গেছে ওপেন। নামেও সিক্রেট, নামে সিক্রেট জন্য বলছে কাউকে কিছু বলিস না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওপেন, A to Z সবাই জানে, তাই সেটা হচ্ছে ওপেন সিক্রেট। সিরিয়াসলি ফানি, কোনো একটা আমরা অনেক সময় ওই কপিল শর্মার শো, এই টাইপের অনেকগুলো শো থাকে, কমেডিয়ান শো, সেখানে দেখা যায় তারা এত মানে এমন এমন কিছু কথা বলে, এমন এমন ভাবে কথাগুলোকে, প্রসঙ্গগুলোকে টেনে আনে, এবং তাদের কথা বলার যে ধরন বা ভঙ্গিমা এমন যে দেখলে মনে হয় এটা মানে আমরা কেউ নিজেকে তখন হাসির থেকে আটকাতে পারি না। মানে হিউমারাস একটা, বেশি ভেরি উইটি অ্যান্ড ভেরি ফানি, বাট ওরা ভীষণ সিরিয়াসলি ব্যাপারগুলোকে করে নেয়। মানে এটা একরকম সিরিয়াসলি ফানি, বা আমরা আরেক রকম বলতে পারি মানে এটা কেমন টাইপের, মানে এত ফানি এটাকে মানতেই হবে, মানে আই এম সিরিয়াস এনাফ, আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো মানে মজা করে বলছি না, আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলছি, যেটা সত্যি খুব ফানি। মানে এই যে দুটো শব্দ একদমই অপোজিট দুটো শব্দকে আমরা পাশাপাশি রাখছি। এর বাইরেও না আরো অনেক সুন্দর সুন্দর শব্দ আছে, অক্সিমোরন ভীষণ ইন্টারেস্টিং। দেখবে অনেকে সে স্কুলে হোক, কলেজে হোক, ক্লাসে হোক, সবসময় লেটে ঢোকে। লেটে ঢোকাটা তার একদম একটা প্রবণতা, তার সে কখনোই টাইমে ঢুকতে পারে না, এবং সে সবসময় দেখা যাচ্ছে স্কুলে থাকতে দেখা যাচ্ছে অ্যাসেম্বলির বেল বেজে গেল, সকালে বেল বেজে গেল, বেলের পরেই সে ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে ক্লাসে ঢুকছে। মানে কি, আমরা একটা শব্দকে আমরা কি বলি, আমরা বলি এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি পাংচুয়াল। পাংচুয়াল মানে কি অলওয়েজ অন টাইম, একদম সময়ে চলা। পাংচুয়াল মানে কি একদম সময়ে চলা। এবার কেউ যদি প্রতিদিনই অ্যাসেম্বলির পরে আসে, আসলে আসার টাইম কখন, অ্যাসেম্বলির আগে আসায়, কিন্তু সে যদি প্রতিদিন অ্যাসেম্বলির পরে আসে, তার মানে সে কি লেট, তো অ্যাকচুয়ালি লেট হচ্ছে। কিন্তু সে একদিন লেটটা করছে না, সে প্রতিদিন চিন্তা করে, মনে হচ্ছে সে যেন প্রতিদিন প্ল্যান করে যেন লেটটা করছে। তো সে এই ব্যাপারে ভেরি পাংচুয়াল, টাইমটাকে ঠিকঠাক মেনটেন করেছে যে আমি কোনোভাবেই অ্যাসেম্বলির আগে ঢুকবো না। তাই আমরা অনেক সময় ওই রকম যারা থাকে তাদের জন্য আমরা ব্যবহার করে থাকি পাংচুয়ালি লেট। আবার অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায়, আমরা বলি ভেরি মানে বলি না কেয়ারলেস বিউটি। কেউ কেউ দেখবে একটু এলোমেলোভাবে সেজে থাকতে ভালোবাসে, ভালো লাগে হয়তো তাদেরকে দেখতে। তারা হয়তো মানে সাজটাই তারা এইভাবে রাখে, তারা কনসিয়াস যথেষ্ট এইভাবে যে তাদের একটু চুল টুল এলোমেলোভাবে থাকলে তাদের নিজেদেরকে মনে করে তারা ভালোভাবে ক্যারি করতে পারে, অনেক বেশি স্মার্ট লাগছে, অনেক বেশি ভালো লাগছে, তাদেরকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে বলে তারা মনে করেন। তাই জন্য তারা কি করছে, তারা এই ব্যাপারে ভেরি কেয়ারফুল যে তাদের কোন লুকটা সুন্দর লাগে বা কোন লুকটা মানুষকে অ্যাট্রাক্ট করে, কেয়ারলেস লুকটাকে অ্যাট্রাক্ট করে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে সে কখনো প্রপারলি হেয়ার ব্রাশ করবে না, প্রপারলি কম করবে না। সে কি করছে, সবসময় নেমে চুল টুলগুলো একটু এলোমেলো করে রাখলো, যে বিকজ হি লুকস নাইস উইথ দ্যাট বা শি লুকস নাইস উইথ দ্যাট। তো সেইখানে আমরা কি বলতে পারি, আমরা একটা ইউজ করতে পারি কেয়ারফুলি কেয়ারলেস। শব্দটা হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেস, মানে সে যথেষ্ট সতর্ক যে সে অসতর্কতা দেখাতে হবে তার লুকসের মধ্যে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেস, যথেষ্ট কেয়ারফুল এই ব্যাপারে যে সে নিজের লুকটাকে কেমন দেখাতে চায়, কেয়ারলেস একটা লুক। তো এইখানেও দেখো দুটো অপোজিট শব্দকে পাশাপাশি রাখছি, অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন। অক্সিমোরন ভেরি ইন্টারেস্টিং, আমার তো নিজের পার্সোনালি খুব পছন্দের। এবার হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্সটা কি হচ্ছে, বলছে সিমিংলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট কন্টেইনস ট্রুথ। মানে কথাটা মনে হবে, দেখে মনে হবে একদম অপোজিট একটা কথা বলেছে, কিন্তু তার ভিতরে একটা ভীষণ সত্যতা আছে, এটা হলো প্যারাডক্স। দুটো মনে হবে দেখে একদম অপোজিট কথা বলছে, কন্ট্রারি একটা কথা বলছে, কন্ট্রাডিক্টরি একটা কথা বলছে, কিন্তু তার ভিতরে একটা সত্যতা লুকিয়ে আছে। যেমন লেস ইজ মোর, শুনতে একদম কন্ট্রাডিক্টরি, লেস এর সাথে মোর। দেখো অক্সিমোরনের ক্ষেত্রে আর এখানে কিন্তু আলাদা। অক্সিমোরনের মধ্যে বলা হচ্ছে দুটো কন্ট্রাডিক্টরি শব্দ একদম পাশাপাশি থাকবে, এখানে কিন্তু পাশাপাশি থাকছে না, কারণ এখানে ইজ মাঝখানে জায়গা নিয়ে রাজার মতন বসে আছে। তো এখানে বলছি আমরা লেস ইজ মোর, মানে কি হচ্ছে এখানে, যে এটার মানেটা কি, যে
আমরা বলছি আমাদের মানে অনেক সময় অনেক কিছু বোঝাবার জন্য আমরা বলি, ধরো সাপোজ আমি আমার বাড়িতে বা তোমার বাড়িতে কেউ একজন এসেছে, সাপোজ তোমার বাড়িতে কেউ একজন এসেছে, তুমি তার যত্ন করছো, তুমি বিকজ তুমি তোমার বাড়িতে তুমি একজন হোস্ট, আর তুমি স্বাভাবিকভাবেই হোস্ট হওয়ার জন্য তোমার বাড়িতে যে গেস্ট এসেছেন তুমি তার প্রতি প্রচুর পরিমাণে তুমি তাকে খুব ভালো করে যত্ন করে তাকে তুমি দেখছো, তার যত্ন করে তার দিকে খেয়াল রাখছো। তো সেই সময় তুমি বলছো যে আমি তো কোনো কিছু করতেই পারলাম না তোমার জন্য, বেশি কিছু করতেই পার, কিন্তু তুমি কিন্তু প্রচুর করেছো। এইখানে এই যে আমি বলতে পারলাম না কথাটা, আমি বললাম আমি তো কিছু করতেই পারলাম না, আসলে কিন্তু তুমি অনেকটাই করেছো। তোমার মনে হচ্ছে, এবার কথা হচ্ছে এটাকে ট্রুথ কেমন করে মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি কিছুই করতে পারলে না, কারণ তোমার মনটা তার প্রতি বা তার জন্য কিছু করার জন্য তোমার মনটা ভীষণ উদ্গ্রীব। সেই রকমই দেখো, আই নো দ্যাট আই নো নাথিং, আমি জানি যে আমি কিছুই জানি না। দেখো জ্ঞানের তো কোনো শেষ নেই, সকলেরই মনে হবে, আমার তো পার্সোনালি এই কথাটা ভীষণ মনে হয় যেন আমি কিছুই জানি না। কারণ কি হয়, যেটাই ধরি সেটাই মনে হয় তাতে আরো অনেক কিছু জানার রয়েছে, কারণ স্বাভাবিকভাবে পৃথিবীতে এত কিছু জানার আছে। তো এই যে কথাটা শুনতে মনে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু তার একটা মিনিং আছে, এই বলার মানে একটা আছে যে আমি জানি, এটা আমি খুব ভালো করে জানি যে আমি কিছু জানি না, আমি এখনো কিছু জানি না। যা কিছু পৃথিবীতে জানার আছে তার মধ্যে শুধুমাত্র অল্প, একদম ছোট্ট অল্প কিছু আমি জানি। ঠিক এইরকম একটা অপোজিট বা কন্ট্রাস্টিং দেখতে মনে হবে, কন্ট্রাডিক্টরি, বাট ডিপ একটা মিনিং আন্ডারনিথ। দ্য ওনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। কনস্ট্যান্ট মানে কি? যেটা চেঞ্জ হয় না। বলছে শুধু একটাই মাত্র কনস্ট্যান্ট হচ্ছে চেঞ্জ হওয়া, মানে এই বক্তব্যটা চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্টই যে চেঞ্জ হবেই। একটা বাচ্চা একদিন বুড়ো হয়ে যাবে, একটা ছোট্ট গাছ একদিন বড় গাছে পরিণত হয়ে যাবে এবং ফল দেবে, ফুল দেবে, এবং সবকিছু সময় পরিবর্তনশীল, দিন চলছে, ঘড়ির কাঁটা চলছে, কোনো কিছুই থামে না, সবকিছুই চেঞ্জেবল। এই কথাটা কিন্তু একদম কনস্ট্যান্ট, এই কথাটাকে তুমি কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারো না। তো সেই দিক দিয়ে এটা কনস্ট্যান্ট। দেখো কথাটা কি সুন্দর, কনস্ট্যান্ট মানে এটা হলো ফিক্সড। কোন জিনিসটা ফিক্সড? এই কথাটা ফিক্সড যে চেঞ্জ সবসময় হতে থাকে। দুটো অপোজিট দুটো কথা, দুটো দেখতে মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি, কিন্তু একটা ডিপ মিনিং দিচ্ছে। আবার এই একই কথা বলবো, এই কনস্ট্যান্ট আর চেঞ্জ এই দুটো যদি একদম পাশাপাশি থাকতো তাহলে আমরা একে কি বলতে পারতাম অক্সিমোরন, কিন্তু তা কিন্তু নয়। ফ্রিডম ইজ স্লেভারি। ফ্রিডমটা কি? বলছে ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে কি? দেখো এখন কথাটার মানেটা কি। ফ্রিডম ইজ স্লেভারি। আমরা বলছি স্বাধীনতাই হচ্ছে স্লেভারি। কেমন করে স্বাধীনতা স্লেভারি হয়? এবার মনে করো আমরা যদি নিজের মতন করে চলতে পারি, যারা নিজের মতন করে চলতে পারছে, মানে তারা কি করছে, আমরা সবসময়, আমরা কি নিজেদেরকে টোটালি ফ্রি বলতে পারি না। কারণ যেহেতু আমি আমার মতন করে চলছি, আমাকে ভাবতে হচ্ছে আমি এর পরবর্তীতে কি করব, তারপরে আমার কি স্টেপ নিতে হবে, এরপরে কোন স্টেপটা নিতে হবে, কখন কি করতে হবে, যাতে আমি আমার টার্গেট অবধি পৌঁছতে পারি, যাতে আমি আমার উদ্দেশ্যটাকে ফুলফিল করতে পারি। তো সেই জন্য কিন্তু আমাকে সবসময় কি করতে হচ্ছে, আমাকে অলওয়েজ আই এম আন্ডার প্রেশার। দেখতে গেলে আমি ফ্রি, আমি আমার মতন কাজ করছি, বাট আই এম অলওয়েজ আন্ডার প্রেশার। মানে এটা যে কোনো কারোর কথা বলছি, কিন্তু বলছে সেই দিক দিয়ে তুমি কারোর আন্ডারে কাজ করো, তুমি দেখবে তোমার এগুলো চিন্তা ভাবনা করতে হবে না, শুধু যা বলা হবে এটা করো ওটা করো, তুমি কাজটা করলে। তো সেই দিক দিয়ে দেখো যে ওটাই হলো যে তুমি যদি ফ্রিডম খোঁজো, তোমার ব্রেনটাকে তুমি ফাঁকা রাখো, তাহলে তুমি স্লেভারি করো, যা বলবে তাই করো, তোমার আর নিজের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি কিছু আনতে হবে না, কোনো নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। তো সেটাই বলা হচ্ছে ফ্রিডম ইজ স্লেভারি। তারপরেটা বলা হচ্ছে ইউ মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। তোমাকে ক্রুয়েল হতে হবে কাইন্ড হওয়ার জন্য। কাইন্ড কার জন্য? দেখো ইউ মাস্ট বি, শব্দ দুটো শুনতে কি অদ্ভুত লাগে না? ক্রুয়েল আর কাইন্ড দুটো একদম অপোজিট দুটো কথা। দুটো অপোজিট কথাকে কিভাবে কি মানে দেওয়া হচ্ছে? বলছে তোমাকে, আমরা অনেক সময় কি হয়, সন্তানদের জন্য বা নিজেদের জন্য সন্তানদেরকে যখন বড় করে তোলা হয়, তখন অনেক সময় আমরা কি করি, তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে হয় দেখার জন্য যে তারা যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো আমাকে কি করতে হচ্ছে, আমাদেরকে অনেক সময় উই হ্যাভ টু বি ভেরি ক্রুয়েল। যেমন আমি অনেক সময় আমার ছেলে মেয়েদেরকে বলি যে নিজেদের খাবারটা নিজেরা নিয়ে খেয়ে নাও, নিজেদের কাজটা নিজেরা করে নাও। তো দেখতে গেলে মনে হয় যে মায়ের যে আদর, মায়ের যে যত্ন, সেখান থেকে তাদেরকে আমি অনেক সময় সরিয়ে রাখছি। বলছে না, অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু মেক দেম বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তারা নিজেদের মতন কাজগুলো করতে শিখুক। যখন আমি থাকবো না, বা যখন তাদেরকে সাপোর্ট করার জন্য বা অ্যাসিস্ট করবার জন্য কেউ থাকবে না, যাতে তারা তখন অন্ধকারে না পড়ে যায়, তারা তখন যাতে কোনো বিপদে না পড়ে যায়। যেহেতু তুমি তাদের ভালো চাও, মানে তুমি ওদের ভালো চাও, তাই জন্য তোমাকে কি হতে হচ্ছে, ক্রুয়েল হতে হচ্ছে। সো ইউ মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। এটা হলো প্যারাডক্স।
আইরনি, আইরনিটা কি হচ্ছে যে সাধারণত আমরা যা ঘটে বা যেটা হচ্ছে তার অপোজিটটা বোঝাবার চেষ্টা করি একটা হিউমারাস একটা টোন দেওয়ার জন্য, একটা সার্কাস্টিক টোন দেওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে ট্রাফিক কপ গেটস আ পার্কিং টিকেট, তাহলে সে ভুল করার জন্য তাকে একটা তার জন্য চালান কেটে দেওয়া হলো। তো শুনতে কি অদ্ভুত লাগে না, একজন ট্রাফিক পুলিশ যে নাকি অন্যের চালান কাটে তার চালান কেটে দেওয়া হলো। তো শুনতে ভীষণ ব্যাপারটা একটু মানে আইরনি একটা মনে হচ্ছে, এটাই হলো আইরনি, একটা হিউমারাস টোন, যে ট্রাফিক পুলিশেরও চালান কেটে দিল তাদেরই, মানে এইটাই হলো এখানে আমরা যেটা বলছি আইরনি, একটা সার্কাজম, এটা আমাদের একটা সার্কাস্টিক একটা রিমার্ক, ঠিক আছে। নেক্সট, সেইং গ্রেট জব when someone makes a mistake, একটা ধরো কেউ ভুল কাজ করেছে, ওয়াও দারুণ কাজ করেছিস বলি আমরা, তো এটা হলো আইরনি, যেটা করেনি তার উল্টোটা বলছি, কিসের জন্য, বোঝাবার জন্য, একটা হিউমারাস একটা সার্কাস্টিক রিমার্ক। একই আ পাইলট অ্যাফ্রেড অফ হাইটস, একজন পাইলট যদি ওপর থেকে নিচে ভয় পায় তো সেটা শুনতে কি অদ্ভুত লাগে না একদম। নেক্সট, আ প্লাম্বার হ্যাজ লিকিং পাইপস, একজন প্লাম্বার মানে যে জলের পাইপের কাজ করে, তার বাড়িতেই দেখা যাচ্ছে ওই পাইপটা লিক করছে, তো এটাও অদ্ভুত লাগে, মানে শুনতে মনে হচ্ছে এটা কেমন কথা, এটা প্লাম্বারের তো সেটা হতে পারে না, অন্তত আমাদের বাড়িতে হলে আমরা প্লাম্বারকে ডাকি, তো প্লাম্বারের কি করে এটা হওয়া সম্ভব, তো এটাই বলা হচ্ছে। পোস্টিং অন সোশ্যাল মিডিয়া অ্যাবাউট হাউ ইউজলেস সোশ্যাল মিডিয়া ইজ, দেখো সোশ্যাল মিডিয়াকেই বলা যে সোশ্যাল মিডিয়ার মধ্যেই লেখা যে সোশ্যাল মিডিয়া কতটা ইউজলেস বা কতটা খারাপ কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, কি কি খারাপ হচ্ছে সোশ্যাল মিডিয়াকেই যদি সেটা তুলে ধরা হয় তো সেটা আইরনি হলো। ঠিক যেটা বলা হচ্ছে সেটাই আমি অন্যভাবে এটাকে মানে সার্কাস্টিক টোন এটা। এবার হলো ফিগার্স বেসড অন সাউন্ড, শব্দের সাথে সাথে। প্রথমটা হচ্ছে এখানে অ্যালিটারেশন, অ্যালিটারেশন মানে আমরা জানি রিপিটিশন অফ দ্য সেম কনসোনেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ ক্লোজলি প্লেসড ওয়ার্ডস, মানে কনসোনেন্টটা কি হবে পাশাপাশি, একদম পাশাপাশি থাকতে হবে তার কোনো মানে নেই, বাট পাশাপাশি, মাঝখানে একটা দুটো শব্দ ঢুকেও যেতে পারে। তো ক্লোজলি প্লেসড ওয়ার্ডস, তাদের যে প্রথম যে লেটারটা থাকবে তার রিপিটিশনটাকে আমরা এখানে বলছি অ্যালিটারেশন। যেমন পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপারস, আমরা এখানে দেখতে পাচ্ছি পি এর রিপিটিশন হচ্ছে অ্যালিটারেশন। শি সেলস সি শেলস এসএস, এগুলো সমস্তই আমাদের যেটাকে বলা হয় টাং টুইস্টার্স। হুইসপারিং উইন্ডস ওয়ার্ল্ড ওয়াইল্ডলি, ডব্লিউ 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 ডব্লিউ। বিজি বাজিং বিজ, বি বি বি। ডান্সিং ডলফিনস ডাইভ ডেইলি, ডি 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 ডি। এক্সাম্পল অফ অ্যালিটারেশন, ইটস ভেরি ভেরি ইজি, এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। নেক্সট ইজ ওনোমেটোপোইয়া। ওনোমেটোপোইয়া কি? ওনোমেটোপিয়াতে কি? ওনোমেটোপিয়া হচ্ছে যেখানে একটা শব্দ ইমিটেট করবে তার ন্যাচারাল সাউন্ড। যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়ে বললেই বুঝতে পারবো, খুব সহজ। দ্য ক্যাট মিউড, ক্যাট মিউড, ক্যাটের যে মিউড বলতে আমরা বলছি মিউ করা। এবার ক্যাটের যে আওয়াজটাকে এখানে বলছে ক্যাটটা শব্দ করলো, ক্যাটটা আওয়াজ করলো, ক্যাটটা কি করলো মিউ করলো। মিউ করা ক্যাটের দেখো আওয়াজটাও তো মিউ মিউই করে না, তো শব্দটা ও যেইভাবে ডাকটা, ওর যে ডাকটা যেমন সেই ডাক অনুসারেই এই অ্যাকশনটাকে ভার্বটাকে বলা হচ্ছে মিউড। ক্যাটের ডাকটা কেমন মিউ মিউ করে, তো মিউড। তো এই অ্যাকশনটা কিসের মতন হচ্ছে, একটা ন্যাচারাল একটা সাউন্ড দিচ্ছে, একটা মিউ মিউ সাউন্ড দিচ্ছে, তো সেটা হচ্ছে ওনোমেটোপোইয়া। দ্য বেলুন পপড, একটা বেলুন ফোটানো হচ্ছে, বেলুন ফোলানো হচ্ছে, বেলুনটা হঠাৎ করে ফাট করে ফেটে গেল, পপ করে ফেটে গেল, তো ওটা বলছে বেলুন পপড মানে ফেটে গেল। ফেটে যাওয়ার শব্দটা কি হলো, বার্স্ট বললাম না, মানে পপড মানে ওই সাউন্ডটাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে, তো এটা হলো ওনোমেটোপোইয়া। দ্য ফায়ার ক্র্যাকলড, ফায়ারটা কি করছে মানে একটা ক্র্যাকলিং সাউন্ড, যখন আগুনটা যখন জ্বলতে থাকে একটা ক্র্যাকলিং সাউন্ড। দেখবে যখন আমাদের ফায়ার প্লেসের মধ্যে কাঠ বা কিছু দেওয়া থাকে তখন কিছু আগুনে যখন ওটা জ্বলতে থাকে একটা কটকট শব্দ হতে থাকে, ক্র্যাকলিং সাউন্ড হয়, তো এই সাউন্ডটাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। দ্য বি বাজড, যেরকম মৌমাছিগুলো যখন উড়ে বেড়ায়, মৌমাছি বি এর শব্দ কেমন হবে, বাজ করে না, বাজ, বাজ মানে কি কেমন শব্দ হয়, বাজ, এই শব্দটা হয়। এই যে শব্দটা শুনতেই হচ্ছে বাজ এর মতন শব্দ হচ্ছে, এই শব্দটা দেখো অ্যাকচুয়াল যে সাউন্ডের সাথে অনেকটা মিল পাওয়া যায়, যখন অ্যাকচুয়াল সাউন্ডের সাথে মিল পাওয়া যায় ওনোমেটোপোইয়া। দ্য গান বুমড, গান বুমড, গুলিটা যখন চললো বুম শব্দ হলো, বুমড, বুমড বোঝানো হলো ওনোমেটোপোইয়া। এইরকম আরো অনেক শব্দ আছে, আমরা যেরকম সাপের কথা বলি, দ্য স্নেক হিস্ট, শব্দ হয় স্নেক হিস্ট, তো এটা হচ্ছে ওনোমেটোপোইয়া। নেক্সট আমরা আসছি এখানে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্সের মধ্যে কি থাকছে, অ্যাসোনেন্সটা কি হচ্ছে, আমরা অ্যালিটারেশনটা করেছিলাম, অ্যালিটারেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে
কনসোনেন্টগুলো ক্লোজলি প্লেসড ওয়ার্ডসের প্রথমে বসা থাকবে লেটারগুলোতে, ফার্স্ট লেটারগুলো থাকবে, এবং কোন কোন শব্দের ফার্স্ট লেটার ক্লোজলি প্লেসড ওয়ার্ডসের। অ্যাসোনেন্সের ক্ষেত্রে দেখবো, মনে রাখতে হবে আমাদের যে ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ এর রিপিটেশন দেখা যাবে, মানে একসঙ্গে সবগুলোর নয়। ধরো এরই রিপিটেশন দেখতে পারবো আমরা পরপর কয়েকটা শব্দে, মানে নিয়ার বাই যে ওয়ার্ডসগুলো আছে তার মধ্যে দেখতে পারবো। এবং রিপিটেশনটা কোথায় হবে? ফ্রন্টে না, কিন্তু যেটা অ্যালিটারেশনে বলেছিলাম, এটা বলা হচ্ছে ওটা হবে মিডল অফ দ্য ওয়ার্ডস, ও শব্দের মাঝখানে মাঝখানে। যেমন দেখো এখানে দ্য রেইন ইন স্পেন, বা আমরা এ বলি, এ এ এ এ এ পরপর আসছে। এখানে দেখছি পাশাপাশি শব্দগুলোর মধ্যে এই শব্দটা, এই এ শব্দটা বারবার আসছে এখানে, অ্যাসোনেন্স। এখানে দেখো ই আছে, ই আছে, ই আছে, ই আছে, ই আছে, ইটা বারবার আসছে। এটা কিন্তু দেখতে পারবে, খেয়াল রাখবে শব্দের মাঝখানে বসছে, শব্দের প্রথমে নয়। আমি অ্যালিটারেশনে বলেছিলাম যে কোনো শব্দের প্রথম লেটারটা হবে রিপিট। এখানে অ্যাসোনেন্সের ক্ষেত্রে কি হবে? শব্দগুলোর মাঝখানে কোনো ভাওয়েল এ ই আই ও ইউ এগুলোর মধ্যে যে কোনো একটা রিপিট হতে থাকবে, এটা হলো অ্যাসোনেন্স। এখানে দেখো ট্রাই টু লাইট দ্য ফায়ার, ট্রাই টু লাইট দ্য ফায়ার, এখানে আই আই, এখানে একটা সাউন্ড আছে, ওয়াই থাকলে ওটা সাউন্ড দিচ্ছে, ঠিক আছে। দ্য, মানে এখানে বলা হচ্ছে বারবার, এখানে দেখো টু ক্রিয়েট ইন্টারনাল রাইমিং, একটা রাইম দেবে, সেই জন্য তো দিচ্ছে। যখন আমি বলছি রেইন ইন স্পেন স্ট্রেস মেইনলি অন দ্য প্লেন, সব একটা রাইম আসছে। ঠিক এখানেও ওয়াই থাকলেও এটা কিন্তু সাউন্ডটা দিচ্ছে আই এর মতন, লাইট ফায়ার ট্রাই, তো এটা অ্যাসোনেন্স। এখানেও দেখো একই রকম ভাবে দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, আর্লি বার্ড, এখানে ই আছে, ই আছে, হ্যাঁ, আবার এখানে এ আছে, এ আছে, রিপিট করে যাচ্ছে, এই যে ই আছে, এই যে পরপর করে এই জিনিসগুলো আসছে, সেটা কি করছে? আমাদের অ্যাসোনেন্সের এক্সাম্পল। ঠিক যেমন অ্যাসোনেন্স পড়লাম, একই রকম ভাবে হবে কনসোনেন্স। কনসোনেন্সের ব্যাপারটা কি হচ্ছে যে এখানে আমরা কনসোনেন্টটাকে আমরা অ্যালিটারেশনের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম, লেটারের মানে ফার্স্ট লেটার হবে প্রত্যেকটা শব্দের মধ্যে রিপিটেশন, কিন্তু কনসোনেন্সের ক্ষেত্রে কি হবে? কনসোনেন্ট সাউন্ডগুলো এন্ডে বা মিডলে হবে, প্রথমেরটা কিন্তু না। প্রথমে যদি হয় তাহলে ওটা কি হয়ে যাবে? অ্যালিটারেশন হয়ে যাবে, কনসোনেন্ট। আর শব্দের মাঝখানে মাঝখানে যদি ভাওয়েলসগুলো যায় তাহলে সেটা অ্যাসোনেন্স, এবং শব্দের মাঝখানে বা শব্দের শেষে যদি আমার কনসোনেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো কনসোনেন্স। মনে রাখবে এটা, দ্য রিপিটেড কনসোনেন্ট সাউন্ড ডাজ নট হ্যাভ টু বি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস। প্রথমে থাকলে হবে না, কারণ প্রথমে থাকলে তো আমরা জানি ওটা অ্যালিটারেশন বলবো, তাহলে আর কনসোনেন্স কেন বলবো? ঠিক আছে, এবার বলছি আমরা দ্য লাম্পি বাম্পি রোড, মিলটা দেখো, ইউ এই যে এমপি আছে, এমপি, একটা মিল পাচ্ছ। হি স্ট্রাক আ স্ট্রিক অফ ব্যাড লাক, স্ট্রাক এখানে অ্যালিটারেশনও আছে, এস এস আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি আর আছে, আর আরটাকে দেখতে পাচ্ছি, আর আছে, সি কে আছে, আর আছে, কে আছে, আবার এখানেও দেখতে পাচ্ছি পি আর আছে, আর শুধু বলবো না। এখানে যেরকম দেখো, তো এখানে এখানে কেমন হচ্ছে, যেরকম এসটা, এস এর যে রিপিটেশনটা এটা কিন্তু অ্যালিটারেশন, কিন্তু এই যে টি আর আছে, এখানে টি আর আছে, কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, এখানে একটা রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা, কার? কনসোনেন্টের। কোথায়? শব্দগুলোর মাঝখানে বা শব্দের শেষে। তো এটা যখন থাকবে সেখানে আমরা দেখবো কনসোনেন্স। তাহলে এখানে কিন্তু অ্যালিটারেশনও আছে, কনসোনেন্সও আছে। তোমাদের প্রশ্নের মধ্যে অনেক সময় এমন থাকে যে একটা লাইনের মধ্যে সেখানে 2-3টে ফিগার অফ স্পিচ থাকতে হয়, থাকতেই পারে, সেটা তুমি আইডেন্টিফাই করলে আইডেন্টিফাই করতে যদি বলা হয় তাহলে তো করতেই পারা যায়, কোনো অসুবিধা নেই। এবং সেখানে দেখবো যেটা বেশি প্রমিনেন্ট আমরা সেটাকেই গুরুত্বটা বেশি দেবো। দ্য শিপ হ্যাজ সেইলড, এখানেও দেখো, দেখতে গেলে এস, এসটা তো আমার এখানে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে এটা আমার অ্যালিটারেশন, কিন্তু তাও আমরা এখানে কি দেখছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যেরকম দ্য শিপ হ্যাজ সেইলড টু দ্য ফার অফ শোরস, তো এখানে দেখো
দ্য শিপ হ্যাজ সেলড আ ফার অফ শোরস, এখানে যেটা বলেছিলাম অ্যালিটারেশনে প্রথম লেটারগুলো রিপিট হবে, আর এখানের ক্ষেত্রে মিলে মিশে যাচ্ছে। এই যে দেখো এস এখানেও আছে, আবার দেখো এই যে ফার অফ, এফটা এর সাথে বারবার রিপিট হচ্ছে, মানে এখানে অ্যালিটারেশন কখনো তো যদি ফারের পরে পরের এফটা যদি এখানেই হতো, নট নেসেসারি, বাট একটা কনসোনেন্টটা বিভিন্ন জায়গায় ওকে দেখা যাচ্ছে, ঘন ঘন দেখা যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কনসোনেন্স। যেমন এখানে যদি বলি ব্ল্যাঙ্ক অ্যান্ড থিঙ্ক, এখানে এনকে এনকে দেখো মিলে যাচ্ছে, তো এটাও একটা এনও আছে, এখানে এনেরও রিপিটেশন হচ্ছে, তো সেটা হচ্ছে কনসোনেন্স। দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ দ্য হোয়াইট ফোম ফ্লিউ, এখানে আমাদের যেমন এফ এফ আছে মানে অ্যালিটারেশন আছে, ব্রিজ ব্লিউ আছে মানে অ্যালিটারেশন তো আছেই, কিন্তু এর বাইরেও আমরা এখানে দেখব যেমন এই যে ডাব্লিউটা আছে, এখানেও দেখো ডাব্লিউটা আছে, তো এইরকম ভাবে আমাদের কিছু মিল খুঁজে বার করতে হবে। যদি কনসোনেন্টটা যদি রিপিটেড হয় কোথাও দেখা যায়, তখন সেটাকে আমরা কনসোনেন্সটা বলবো। এবার হচ্ছে ফিগার্স বেসড অন এক্সাজারেশন অর আন্ডারস্টেটমেন্ট। এক্সাজারেশন মানে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, বাড়িয়ে চাড়িয়ে বলা, তার উপরে কোন কোন ফিগার একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, এ হচ্ছে হাইপারবোলে। হাইপারবোলেটা কি? ডেলিবারেট অ্যান্ড অবভিয়াস এক্সাজারেশন, খুব বেশি বাড়িয়ে চাড়িয়ে কথা বলে। অনেকে হয় না যে একদম একটু কিছু বলা মানে এত হচ্ছে যে আমার একদম মাথা ব্যথা হচ্ছে, মাথা এত হচ্ছে, মাথাটা একদম ফেটে গেল আমার, বাড়িয়ে চাড়িয়ে বলা, ফেটে তো আর মাথা যায় না। তো যাই হোক, সেটাই হলো হাইপারবোলে। এবার দেখছি আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, কথাটা আমি তোমাকে হাজার হাজার বার বলি, আমরা অনেক সময় বলি কথায় কথায়, আমি এখানে বললাম আমি তোমাকে এই ব্যাপারটা মিলিয়ন টাইমস বলা হয়েছে। একটা কথা মানুষ মিলিয়ন টাইমস বলবে, এটা খুব একটা স্বাভাবিক কথা নয়। তো এখানে যখন বলছে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, মিলিয়ন বার তোমাকে বলা হয়েছে, তো এটা হচ্ছে এক্সাজারেশন বলা হচ্ছে, তার মানে হচ্ছে এটা হাইপারবোলে। বা বলছে আই এম ডাইং অফ হাঙ্গার, এত খিদে পেয়ে গেছে আমি মরেই গেলাম প্রায়, খিদে পেয়েছে আমি মরেই গেলাম প্রায়। খিদেতে সাধারণত কেউ মরে এইভাবে যায় না, না খেয়ে থাকতে থাকতে তারপরে দেখা যায়। তো এখানেও এটা হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। দিস ব্যাগ ওয়েজ আ টন, এই ব্যাগটার ওজন না একদম 1 টন। 1 টন হলে তো সেটার ব্যাগ হবে না, ওটা তো ক্যারি করা যায় না। ব্যাগ মানে তার একটা হাতল থাকবে, হ্যান্ডেল থাকবে। 1 টন হলে সেটা মাথায় তুলে নিয়ে যেতে হবে, ব্যাগের মধ্যে হাতে নিয়ে টানা সম্ভব নয়। তো এটাও হচ্ছে বাড়াবাড়ি বলা। হি রানস ফাস্টার দ্যান দ্য উইন্ড, হাওয়ার যেই গতিবেগ, হাওয়া যেই দ্রুত, বায়ু যত দ্রুত চলতে পারে বলছে সে তার থেকেও দ্রুত চলতে পারে। এটা কি কখনো সম্ভব? এটা অ্যাবসার্ড একদম, এটা একদম এক্সাজারেট করে বলা হয়েছে, খুব বাড়িয়ে বলা হয়েছে। তো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হাইপারবোলে। ইটস সো হট আই কুড মেল্ট, এত গরম যে আমি গলে যাচ্ছি, এত গরম যে আমি গলেই যাচ্ছি, আমি প্রায় গলেই যেতে পারি আমি। তো এটাও হচ্ছে আমার গলে যাওয়া, যতই গরম হোক আমরা তো বলতে পারি না, তো সেই হিসাবে বলা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোলে। নেক্সট ইজ লাইটোটিস। লাইটোটিসটা কি? একটা আন্ডারস্টেটমেন্ট ইউজিং এ নেগেটিভ টু অ্যাফার্ম আ পজিটিভ। এমন একটা কথা বলা যেখানে আমরা দেখবো একটা নেগেটিভ কথা বলা হচ্ছে, কিন্তু আসলে আমি তার পজিটিভ কিছু বোঝাতে চাইছি। দেখছি কেমন ভাবে বলছে, হি ইজ নট আনফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট। আমরা এখানে কি করলাম? নেগেটিভটা এখানে কি দিলাম আমরা এখানে নেগেটিভটা কি দিলাম? নেগেটিভটা দিলাম হচ্ছে নট। এই যে নট শব্দগুলো বসবে লাইটোটিসের মধ্যে, কি হচ্ছে এই যে নো, নট, 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 এই ধরনের কিছু নেগেটিভ শব্দগুলোকে লাগানো হবে কি বোঝানোর জন্য? একটা পজিটিভ কিছু বোঝানোর জন্য। যেমন বলুন হি ইজ নট আনফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট, যে সেই সাবজেক্টটার ব্যাপারে কি তার কোনো জ্ঞান আছে? বলছে না না, এমন নয় যে সেই সাবজেক্টটা সম্পর্কে কিছু জানে না। পরিষ্কার বললেই হয় হ্যাঁ তার সব সাবজেক্ট সম্পর্কে সে বেশ ভালো জানে। আমি বললাম না, এমনটা নয় যে সাবজেক্ট সম্পর্কে সে জানে না। নট আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার একটা নেগেটিভ, যখন দুটো নেগেটিভকে পাশাপাশি রাখি পজিটিভ ইম্প্যাক্ট দেয়। তো এখানে আমরা দেখছি নট আনফ্যামিলিয়ার, এমনটা নয় যে সে জানে না। মানে আমি কি বোঝাতে চাইছি? দ্যাট হি ইজ ভেরি ফ্যামিলিয়ার, হি ইজ কোয়াইট ফ্যামিলিয়ার। আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি? ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট, এটাই তো বোঝাতে চাইছি আমি, তাই তো? এটাই বোঝাতে চাইছি আমি। সে আনফ্যামিলিয়ার নয় মানে সে ফ্যামিলিয়ার। তো নেগেটিভ একটা স্টেটমেন্ট দিয়ে পজিটিভ কিছু বোঝানোর চেষ্টা করলে সেটা হচ্ছে লাইটোটিস। দ্যাটস নো স্মল অ্যাচিভমেন্ট, এটা কোনো ছোট্ট মোটো অ্যাচিভমেন্ট নয়। স্মল অ্যাচিভমেন্ট সেটা কোনো ছোট্ট মোটো জিনিস নয়। স্মল তো ছোট বোঝাচ্ছে, আর নোটা তার আগে, তার মানে কি সে বেশ বড় বোঝাচ্ছে। তার মানে নো স্মল মানে কি? এটা নো স্মল বলতে কি বোঝানো হচ্ছে? বিগ। নো স্মল মানে কি? বিগ, গ্রেট, তাই তো? মানে বিগ বা গ্রেট বোঝানোর কথা। তাহলে আমি বিগ বা গ্রেট বোঝানোর জন্য বলছি নো স্মল। এক্সাম্পল অফ লাইটোটিস। শি ইজ নট আনঅ্যাট্রাকটিভ, এমনটা নয় যে সে অ্যাট্রাকটিভ নয়। তাহলে নট আর আন মিশে কেটে গিয়ে হয়ে গেল শি ইজ অ্যাট্রাকটিভ, এটাই বোঝাতে চাইছি। হি ইজ নট এন্টায়ারলি ইউজলেস, পুরোপুরি ইউজলেস নয়। তাহলে ইউজলেসটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, নটটা লাগিয়েছে, তার মানে কি হি ইজ ইউজফুল, কাজের মানুষ সে খুব।
হি ইজ নট আ ব্যাড কুক, খারাপ রান্না করে না সে, তাহলে নট আর ব্যাড কেটে দাও, তাহলে আমি এখানে কি বোঝাবে, অপোজিটটা বোঝাবে গুড কুক। ঠিক আছে, দিস ইজ লাইক ইট ইজ। এবার আমরা দেখব ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন বা সাবস্টিটিউশন। অ্যাসোসিয়েশন মানে কি, কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক বা সংযোগ, তাই তো। আর সাবস্টিটিউশন মানেটা কি, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু বলা। তো আমরা দেখি এখানে কি বোঝাতে চাওয়া হয়েছে। বলতে প্রথমটা হলো এখানে মেটোনিমি। মেটোনিমিটা কি বুঝলাম, বলছে সাবস্টিটিউশন অফ ওয়ান টার্ম উইথ অ্যানাদার ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইট। বলছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কথা বলবো, একটা কোনো কিছুকে বলছি একটা সাবস্টিটিউশন অফ ওয়ান টার্ম উইথ অ্যানাদার, আমরা একটা শব্দের বদলে আরেকটা শব্দের ব্যবহার করব যেই দুটোর মধ্যে একটা ক্লোজ রিলেশন আছে। এক্সাম্পল দিয়ে বুঝি, বলছে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এখানে বলা হচ্ছে দ্য পেন, হ্যাঁ, এখানে বলা হচ্ছে মানে ব্যবহার করা হচ্ছে এমন একটা শব্দ যার সাথে আমি অন্য যেটা বোঝাতে চাইছি সেটা না বলে আমি আরেকটা কোনো কথা বলছি সেটাকে মিনিং দেওয়ার জন্য। ঠিক হয়নি। এখানে হচ্ছে দেখো দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, প্রথম এক্সাম্পলে। এখানে কি দেখছি আমি, দ্য পেন, পেন বলতে আমরা এখানে কি বলছি, পেন বলতে নলেজের কথা বলা হচ্ছে এখানে। সোর্ড বলতে কি বোঝানো হচ্ছে, ফাইটিং, যুদ্ধ, মানে একটা বোঝানো হচ্ছে সোর্ড বলতে ওয়ার, আর এখানে পেন বলতে বলছি আমি উইজডম বা নলেজ বোঝানো হতে পারে। তো বলছে জ্ঞান, উইজডম বা শিক্ষা, এডুকেশন, এই সমস্ত অনেক বেশি মাইটিয়ার। মাইটিয়ার মানে কি অনেক শক্তিশালী, সেটা দিয়ে অনেক কাজ হয়। কিসের থেকে বেশি, যুদ্ধের থেকে, মানুষ খুনোখুনি, মারামারি, তার থেকে অনেক বেশি ভালো হচ্ছে যদি আমরা শব্দ দিয়ে, কথা দিয়ে, নিজেদের বুদ্ধি ব্যবহার করে যদি আমরা সেই ব্যাপারগুলোকে নিজেদের মতন করে বা ব্যাপারগুলোকে যদি আমরা সমস্ত কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তাই এখানে বলা হচ্ছে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। বলছে কলম হচ্ছে সোর্ডের থেকে আরো বেশি মাইটিয়ার। তাহলে কলম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, উইজডমের কথা বলছি। সোর্ড বলতে এখানে কি কুশের কথা বলছি, ওয়ারের কথা বলছি। তো ওয়ার্ডের বদলে সোর্ড ব্যবহার করা হয়েছে, উইজডম বা নলেজ বা এডুকেশনের বদলে পেনের কথা বলা হয়েছে। কিন্তু কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে তার সাথে এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এটাই বলা হচ্ছে সাবস্টিটিউশন অফ ওয়ান টার্ম, এই একটা শব্দের বদলে আরেকটা শব্দের ব্যবহার টু অ্যানাদার ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, যার যেই দুটোর মধ্যে খুব ক্লোজ অ্যাসোসিয়েশন। ওয়ারের মধ্যে সোর্ড লাগে, দুটোই হচ্ছে যুদ্ধের জন্য প্রয়োজন, তাই ক্লোজ অ্যাসোসিয়েশন। দ্য ক্রাউন উইল ফাইন্ড অ্যান এয়ার। এবার ক্রাউন বলতে কি বোঝাচ্ছি, ক্রাউন বলতে কার কথা বলছে, কে ক্রাউন পরে থাকে, রাজা। তো আমি রাজা না বলে রাজার বদলে বলে দিলাম দ্য ক্রাউন। তো ক্রাউন বোঝানো হচ্ছে, ক্রাউন হচ্ছে খুঁজে বের করবে, খুঁজে পাবে নিশ্চয়ই তার একজন এয়ার। এয়ার মানে কি বোঝানো হচ্ছে, এয়ার মানে হচ্ছে তার সাকসেসর, তার সাকসেসর, তার কে হবে, এর পরবর্তীতে কে রাজা হবে সেটা নিশ্চয়ই এখনের যিনি রাজা আছেন বর্তমান, উনি সেটা খুঁজে বের করে নেবেন, উনি সেটা বুঝে নেবেন এবং সেইভাবে পরবর্তী কে রাজা হবে সেটা ডিসিশনটা হবে। তাই এখানে বলছে দ্য ক্রাউন উইল ফাইন্ড অ্যান এয়ার। তো এটাই হচ্ছে এয়ার বলতে বোঝানো হচ্ছে ঠিক তারপরের জেনারেশন থেকে কে রাজা হবে সেটা বোঝানো হচ্ছে। তো দুটোই একই মানে, আমার বলাই যেতে পারতো দ্য কিং উইল ডিসাইড which son of the king is going to be the next king, like that। আমি ওইভাবে না বলে কি করলাম, কিং এর বদলে ক্রাউন বললাম, ইয়ার বলে বোঝালাম হচ্ছে পরের জেনারেশনের কথা বোঝালাম। তো কিন্তু দুটোর মধ্যে ক্লোজ একটা অ্যাসোসিয়েশন আছে। হি রিডস শেক্সপিয়ার এভরিডে। আমি প্রতিদিন শেক্সপিয়ারকে পড়ি। শেক্সপিয়ার পড়ি মানে কি, আমি শেক্সপিয়ারের পড়া বই পড়তে ভালোবাসি, শেক্সপিয়ারের ওয়ার্ক পড়তে ভালোবাসি, শেক্সপিয়ারের ড্রামা পড়তে ভালোবাসি। তো আমি যখন শেক্সপিয়ারের ড্রামা পড়তে ভালোবাসি, আমি শেক্সপিয়ারকে কিভাবে পড়বো, মানে আমি শেক্সপিয়ারের ওয়ার্কস পড়বো। তো এই যখন আমি শেক্সপিয়ার কথাটা বললাম, আসলে আমি বলতে চাচ্ছিলাম শেক্সপিয়ারের ওয়ার্কের কথা। তো দ্যাট ইজ ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড। তো সেই দিক দিয়ে ইট ইজ মেটোনিমি। বলা হচ্ছে হলিউড লাভস সিকুয়েলস। সিকুয়েলস মানে কি, সিকুয়েলস মানে হচ্ছে ধরো ক্রমবর্তী যেই কাহিনীগুলো হয়, মানে একটার থেকে আবার আরেকটা আসে, হ্যাঁ, মানে একটা যেটা হয় না পরবর্তী যেরকম একটা অংশ থাকে। তো হলিউডে বলছে হলিউড এটা খুব পছন্দ করে, সিকুয়েলসকে পছন্দ করে। এবার হলিউড বলতে আমি কার কথা বলছি, পিপল হু ওয়ার্ক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের কথা বলা হচ্ছে। ডাইরেক্টরস, প্রডিউসার্স, তাদের কথা বলা হচ্ছে। তারা কি পছন্দ করে, তারা পছন্দ করে সিকুয়েলস বানানোটাকে পছন্দ করে। তো এখানে আমি হলিউড বলতে কার কথা বলা হচ্ছে, সেই সকল মানুষের কথা বলা হচ্ছে হু আর ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ হলিউড, তাই তো। তো সেই হিসেবে দেখা যাচ্ছে হলিউড বলা মানে আমাদের মাথায় সোজা
সোজা চলে আসলো দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন হলিউড। তো সেটা হচ্ছে এক্সাম্পল অফ মেটোনিমি। দ্য হোয়াইট হাউস ইজ ইস্যুড আ স্টেটমেন্ট, দ্য হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট। এটা কি হলো? হোয়াইট হাউস বলতে আমি কি বলছি, হাউসটা তো বিল্ডিংটা তো আর হোয়াইট হাউসটা, তার মানে কি হোয়াইট হাউসটা কে? দ্য প্রেসিডেন্ট অফ, যেখানে দ্য প্রেসিডেন্ট যিনি ওখানে থাকেন তার কথা বলা হচ্ছে, সে একটা স্টেটমেন্ট ইস্যু করেছেন। তো তার কথা না বলে আমি বলে দিলাম হোয়াইট হাউস। তো এখানে আমরা হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট বলতে এটা পরিষ্কার তাহলে বোঝা যাচ্ছে যে হোয়াইট হাউসটা কি? অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। এবার আমরা আসছি সিনেকডকি। সিনেকডকিটা কি হচ্ছে? আ পার্ট স্ট্যান্ডস ফর দ্য হোল অর দ্য হোল ফর আ পার্ট। কিভাবে? আমরা এক্সাম্পল দিলেই বুঝে নেবে। অল হ্যান্ডস অন ডেক, সকলের হাত ডেকে। ডেক মানে কি? ডেক কোথায় থাকে? জাহাজে থাকে, শিপে থাকে। তো শিপে সকলের হাত, কাদের হাত থাকবে শিপে? যারা শিপে সেল করছে তারাই থাকবে, তাই তো? কারা সেল করছে? সেলার্সরা সেল করছে। আমি এটা বলতেই পারতাম অল দ্য সেলার্স কেপ দেয়ার হ্যান্ডস অন দ্য ডেক, তা না বলে বললাম অল হ্যান্ডস অন ডেক। এবার অল হ্যান্ডস মানে এখানে কার কথা বোঝানো হচ্ছে? সবার হাত, মানে হ্যান্ডস অ্যাকচুয়ালি বোঝাবার চেষ্টা করা হচ্ছে সেলারকে। তো আমি হ্যান্ড কি হচ্ছে? একটা সেলার হচ্ছে টোটাল হোল একটা মানুষের শরীর, তাই তো? হাতটা কি? তার একটা পার্ট, তাই না? তাহলে এখানে অল হ্যান্ডস বলা হচ্ছে মানে একটা পার্টের কথা বলা হচ্ছে। কি বোঝাবার জন্য বলা হচ্ছে? পুরো একটা মানুষকে বোঝানোর জন্য। তো এটা কিসের এক্সাম্পল হলো? পার্ট ফর দ্য হোল। এই যে আ পার্ট ফর দ্য হোল, আমি হোলটা বোঝানোর জন্য, সেলার একটা ইন্ডিভিজুয়াল টোটাল বোঝানোর জন্য আমি বললাম হ্যান্ডস। হ্যান্ডস দিয়ে কাউন্ট করছি। আমরা বললাম হি বট আ নিউ সেট অফ হুইলস, সে হি বট আ নিউ সেট অফ হুইলস, সে একটা নতুন সেট অফ হুইলস কিনেছে। হুইল কিনেছে মানে হুইল কি করবে কিনতে? বলছে হুইল মানে কার কথা বলছে? গাড়ি কিনেছে, সেটা বোঝানো হচ্ছে। তো গাড়ি না বলে আমি বললাম হুইল, মানে কি? আমি কি বললাম? পার্ট ফর দ্য হোল। পুরো গাড়ির কথা না বলে আমি বললাম চাকা কিনেছে। এবার বলছে শি হ্যাজ মেনি মাউথস টু ফিড, তার ঘরে অনেকগুলো মুখ আছে যাকে খাওয়াতে হয়। মুখ আছে মানে কি? শুধু মুখ আছে মানে অনেকগুলো মানুষই আছে। অনেকগুলো মানুষ না বলে বলে দিলাম মেনি মাউথস, মানে এটা হচ্ছে পিপলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পিপলের কথা বলা হচ্ছে। এটাও কি হয়ে গেল? পার্ট ফর দ্য হোল হয়ে গেল। দ্য হেড অফ দ্য স্কুল স্পোক, আমরা বলে না স্কুলের হেড কথা বলছে। আমরা বলি অনেক সময় বলে আছে হেড কাউন্ট করো ক্লাসে কতজন প্রেজেন্ট আছে। তো মাথা কাউন্ট করবো কি? মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাউন্ট করছি তা না বলে গোনার সময় মাথাতেই দেখে 1 2 3 4 করে এই মাথাটাকে গুনি, তাই বলছি মাথা কাউন্ট করো। মাথা কাউন্ট করে আমরা করবোটা কি? আসলে মাথা কাউন্ট করবার নাম করে আমরা ইন্ডিভিজুয়াল কাউন্ট করছি কতজন লোক আছে। তো সেখানে এই হেডটা কি বোঝানো হচ্ছে? পার্ট ফর দ্য হোল। বা বলছে দ্য সেলস অ্যাপিয়ার্ড অন দ্য হরাইজন। সেলস বলতে কি বোঝানো হচ্ছে? সেলসটা কি? একটা জাহাজের মধ্যে যে সেল থাকে সেটাকে সেলস বলা হচ্ছে। বলছে হরাইজনের মধ্যে অনেকগুলো সেলস দেখা গেল, মানে যতগুলো সেলস দেখা গেল ততগুলো কি দেখা গেল? শিপস দেখা গেল। সমস্তই হচ্ছে পার্ট ফর দ্য হোল। আবার ঠিক এমনই আমরা আরো কিছু হোল ফর দ্য পার্টেরও এক্সাম্পল দিতে পারি। যেমন যদি আমরা ম্যাকবেথের মধ্যে তোমরা যারা পড়েছো খেয়াল করে থাকবে, ডানকেনকে যখন মেরে ফেলা হয় তখন লেডি ম্যাকবেথ বলছিল যে হাতে এত রক্তের গন্ধ, এই রক্তের গন্ধটা কোনোভাবেই যাচ্ছে না। হোল অফ অ্যারাবিয়ার থেকেও যদি হোল অফ অ্যারাবিয়াও যেন এই রক্তের গন্ধটাকে সরাতে পারবে না। এবার কথা হচ্ছে অ্যারাবিয়া ইজ ফেমাস ফর হোয়াটস? অ্যারাবিয়া হচ্ছে ফেমাস ফর ইটস পারফিউম, তার সাথে সাথে আরো অনেক কিছু আছে, যেমন ডেটস মানে খেজুর, বা আরো অনেক কিছু, এরকম অনেক কিছু আছে। আমরা যখন বললাম, ও বলছে লেডি ম্যাকবেথ বলছে পুরো হাত যেন পুরো অ্যারাবিয়া যেন হাতের থেকে সেই রক্তের গন্ধটা সরাতে পারবে না। পুরো অ্যারাবিয়া মানে পুরো অ্যারাবিয়া তো একটা পুরো নেশন, একটা পুরো কান্ট্রি, একটা পুরো জায়গা, এত কিছু তার সাথে রিলেটেড আছে। অ্যারাবিয়া কি করে কারো হাত পরিষ্কার করে? মানে কি বোঝাতে চাইছে? অ্যারাবিয়ার পারফিউমের কথা বলা হচ্ছে। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? অ্যারাবিয়া মানে একটা পুরো হোলকে বোঝানো হচ্ছে। কি বলার জন্য? মানে হোলকে বলা হচ্ছে কি বোঝানোর জন্য? একটা পার্টকে বোঝানোর জন্য করা হচ্ছিল। যেমন আমরা বলছি হোল ফর আ পার্ট, যদি সেই এক্সাম্পলটা আমরা নিই। তেমনই আমরা বলি অনেক সময় কিছু দেখবে হার্ড বাউন্ড বুকস থাকে, অনেকগুলো বই থাকে খুব শক্ত করে হার্ড বাউন্ড থাকে। তো সেই বইগুলোর ক্ষেত্রে খেয়াল করবে ওই বইগুলো লেদারে বাউন্ড করা হয় না, সরি। যেমন আরেকটা এক্সাম্পল বলছি, যেরকম অনেকগুলো বই যেগুলো হচ্ছে লেদার দিয়ে বাইন্ডিং করা থাকে। তো মোরাক্কোর লেদার খুব ফেমাস। তো আমরা অনেক সময় সেরকম দামি দামি অনেক বই মোরাক্কন লেদার দিয়ে ওটা বাইন্ডিং করা থাকে। তো আমরা বললাম কথায় যে দিস বুক ইজ বাউন্ড ইন মোরাক্কো দিয়ে পুরো বইটাকে বাইন্ড করা হয়েছে। মোরাক্কো তো একটা পুরো শহর, একটা নেশন, তো সেখানে একটা জায়গা, সেটা দিয়ে কি করে বাইন্ড করা যায়? মানে আমি মোরাক্কোটা বলছি, মোরাক্কোতে অনেক কিছু আছে, তার মধ্যে ওখানকার লেদারও খুব
ফেমাস, তাই আমি ওখানকার একটা ফেমাস জিনিসকে বোঝানোর জন্য আমি পুরো দেশটাকেই বলে দিলাম, পুরো জায়গাটাকেই আমি বলে দিলাম। তো মোরাক্কো, তাহলে আমি এখানে এক্সাম্পল অফ ওই হোল ফর দ্য পার্ট। আমি বড় কোনো কিছুর কথা বলছি ছোট একটা কিছু বোঝানোর জন্য, বা কখনো আমরা ছোট কিছুকে বলছি তার বড় একটা কিছু বোঝানোর জন্য। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি। তাহলে সিনেকডকি আর মেটোনিমির মধ্যে খেয়াল রাখবে, মেটোনিমিটা বোঝাচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, আর সিনেকডকি হচ্ছে আইদার হোল ফর দ্য পার্ট আর পার্ট ফর দ্য হোল, দুটোর ক্ষেত্রেই আমরা সিনেকডকিকে রাখবো। আর মেটোনিমি কি হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড, পেন অ্যান্ড সোর্ড, পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, ক্লোজলি অ্যাসোসিয়েটেড। এখানে পার্ট আর হোল বলা যেতে পারে না, কারণ পেনটাকে আমি নলেজ উইজডম এটার পার্ট হিসেবে বলতে পারি না, আমি নলেজ বা উইজডম বা জ্ঞান বা এডুকেশন তার সাথে রিলেট করতে পারি, পেন ছাড়া কলম ছাড়া এগুলো সম্ভব নয়। তো দ্যাট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। যখন ক্লোজলি অ্যাসোসিয়েটেড বোঝাবো তখন আমরা বোঝাবো মেটোনিমি, আর যখন একটা কোনো নির্দিষ্ট কিছুকে পার্ট ফর দ্য হোল বা হোল ফর দ্য পার্ট বোঝাবার চেষ্টা করবো তখন হবে সিনেকডকি। এবার এই কটা ছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ফিগার্স নিয়ে আমরা এখানে আলোচনা করব। এর বাইরেও আরো অনেকগুলোই ছিল, আমরা সবগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম না। আমাদের বিশেষ বিশেষ যেগুলো খুব এখন দরকার আমরা সে কটাকে নিয়ে এখন আলোচনা করছি। আমরা আরেকটা ভিডিওতে আবার বাকিগুলোকে নিয়ে আবার আসবো। তো এখন বলছে আরো কিছু ইম্পর্টেন্ট ফিগার্স যেগুলো খুব প্রয়োজন, যেমন হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফিটা কখন ইউজ করা হয়? অ্যাপোস্ট্রফি দেখো, ভুল করো না আবার যেন, অ্যাপোস্ট্রফি মানে আবার এটা ভেবো না ওই অ্যাপোস্ট্রফি এস পাংচুয়েশনের অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফিটা কখন ব্যবহার হয়? যখন মনে করো আমরা এমন কোনো কিছুকে উদ্দেশ্য করে কথা বলছি যে এখন এখানে প্রেজেন্ট নেই, বা তার মৃত্যু ঘটে গেছে, বা সেটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং যার কোনো অস্তিত্বই থাকে না, মানে ওই রকমভাবে কনক্রিট নয়, তো তাকে যদি আমরা একটা এমনভাবে কথা বলি যেমন করে কোনো মানুষকে উদ্দেশ্য করে কথা বলি, অ্যাড্রেস করে কথা বলি, গ্রিট করে কথা বলি, তাহলে সেটা হলো অ্যাপোস্ট্রফি। অ্যাড্রেসিং আ পার্সন, whether it is the person may be dead বা person may be absent now, or কোনো অবজেক্ট যেটা এমনভাবে কথা বলছি যেন সেটা যেন প্রেজেন্ট আছে। যেমন বলছে ও ডেথ where is thy sting, ডেথ তোমার স্টিংটা কোথায়? স্টিং মানে কি? স্টিং মানে হুল ফোটানো, মানে ডেথ আসা মানে তো হুল ফোটানো, তোমার কোথায়, তুমি তোমার হুল কোথায় ফোটানো, মানে এরকম ডেথকে ও কি করছে? অ্যাড্রেস করছে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে কথাটা বলছে কাকে বলছে? আমি কি করে বুঝবো তুমি কে? হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর কাকে বলছে? ওই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তাদেরকে বলছে। স্টাররা কি তারা কথা শুনছে তোমার? তুমি তাদেরকে এমনভাবে অ্যাড্রেস করে বলছো মনে হচ্ছে তারা যেন তোমার কথা শুনছে। তো এটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তাদেরকে বলা হচ্ছে, ডাকা হচ্ছে, তাদেরকে ডেকে বলা হচ্ছে এই যে শুনছো লিটল স্টার, টুইঙ্কল টুইঙ্কল মানে টুইঙ্কলিং করছে যে লিটল স্টার, শুনছো তোমরা? তোমাদেরকে বলছি হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, মানেটা বোঝো। তো এখানে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টারটাকেও আমরা এখানে কি করছি? অ্যাপোস্ট্রফি। যেমন বলছে ও নেচার দাও আর্ট ওয়ান্ডারফুল, নেচার তুমি সত্যি দারুণ সুন্দর, দারুণ অপূর্ব, তুমি ভারী সুন্দর। তুমি কাকে বলছে? নেচারকে বলছে। নেচারকে সাথে এমনভাবে বলছে মনে হচ্ছে নেচার জন্য সামনে দাঁড়িয়ে আছে। তো অ্যাপোস্ট্রফি। ও টাইম ইউ ডিস্ট্রয়ার আওয়ার অফ ড্রিমস, তুমি তো আমাদের স্বপ্নটাকে একদম ভেঙে চুরে শেষ করে দাও। ইউ আর দ্য ডিস্ট্রয়ার, টাইমের সাথে কথা বলছে, যেগুলো কখনো হয় না। তাই এগুলো সমস্ত এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। মাই হার্ট ওয়াই ডু ইউ এক সো, আমার হার্ট তুমি কেন এত কষ্ট পাচ্ছ, এত ব্যথা হচ্ছে কেন, এত কষ্ট কেন পাচ্ছ? হার্ট কি কথা বলতে পারে? হার্ট কি কথা শুনছে? তো হার্টের সাথে কথা বলছো মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। এবার আসছে পানে। পানটাও ভীষণ ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে একটা শব্দের ডাবল মিনিং আসবে, একটা শব্দের ডাবল মিনিং আসবে। কেমন ডাবল মিনিং হবে? বলছে এটা হিউমারাস কোনো একটা খেলার উপরেই একটা শব্দের সাথে খেলা, ডাবল মিনিং দেওয়া। হ্যাঁ, এবার দেখছি আমরা। যেমন বলছে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, বলছে টাইম এখানে দেখো বলা হচ্ছে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো। ফ্লাই মানে কি? উড়ে যাচ্ছে।
দুরকম ওড়ার কথা বোঝানো হচ্ছে। একটা হচ্ছে সময়কে আটকানো যাচ্ছে না, উড়ে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে অ্যারো, যেমন তীর যেমন উড়ে চলে যায়, এই ওড়াটা দু রকমের ওড়া বোঝাচ্ছে। একটা হচ্ছে ছুটে চলে যাওয়া, রাশ করা। একটা হচ্ছে কি, একটাকে বোঝানো হচ্ছে একটা ফ্লাই, এখানে বোঝানো হচ্ছে রাশ করা। আর আরেকটা কি বোঝানো হচ্ছে, ফ্লাই করা মানে ওড়া। তো এখানে এই একটা শব্দ আরো ডাবল মিনিং দিচ্ছে, দু রকম ভাবে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে পানিং। যেমন বলতে দেখো বলা হচ্ছে ফ্রুট ফ্লাইজ লাইক আ বানানা। যেমন ফ্রুট ফ্লাইজ, ফ্লাইজের দু রকমের মানে আছে। একটা তো হচ্ছে বোঝানো হয় ওরা, আবার ফ্লাইজের আরেকটা মানে হচ্ছে কিছু ছোট ছোট ইনসেক্টসকেও ফ্লাইজ বলা হয়, মাছির মতন। তাই বলছে ফ্রুট ফ্লাইজ, যেটা ফলের যেই পোকাগুলো হয়, ফলের যে ইনসেক্টসগুলো হয়, তারা এই লাইকটা মানে কিসের কথা বলা হচ্ছে, পছন্দ করা। তারা একটা বানানাকে পছন্দ করে, কলা ফেলে রাখবে, দেখবে তার উপরে ছোট ছোট গুড়ি গুড়ি পোকা হয়ে যাচ্ছে, উঠছে, ফ্লাই। তো এটা একটা, এই যে ফ্লাইজ, ফ্রুট ফ্লাইজ লাইক আ বানানা। এবার আরেকটা মানে দিতে, যেরকম ফ্রুটের পচন খুব তাড়াতাড়ি ধরে, যেমন একটা বানানারও খুব তাড়াতাড়ি একটু বাইরে থাকলে পচন ধরে। ফ্লাই মানে এখানে বলতে পারি ফ্লাই বোঝানো হচ্ছে সময়টা খুব দ্রুত পেরিয়ে যায়, ফ্রুট বেশিক্ষণ পরে থাকলে নষ্টর দিকে যায়, আমরা এইভাবে ভেবে নিতে পারি। তো এখানে ফ্লাইটা দু রকমের মানে দেয়, একটা ইনসেক্ট দেয়, একটা দৌড়ে দ্রুত গতিতে উড়ে যাওয়াকে বোঝানো হয়। আই এম রিডিং আ বুক অন অ্যান্টি গ্র্যাভিটি। আমি কিসের উপরে পড়ছি, অ্যান্টি গ্র্যাভিটির উপরে বই পড়ছি। অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে আমি কোনো কিছু ধরলাম, সেটা ছেড়ে দিলাম, মাটির দিকে টেনে নিল, এটা তো গ্র্যাভিটেশনাল পুল। বলছে আমি অ্যান্টি গ্র্যাভিটি, মানে যেখানে মাটির দিকে টানছে না আর, সেটাই হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি। যেমন আমাদের যখন স্পেসে যাই তখন গ্র্যাভিটি থাকে না, গ্র্যাভিটেশনাল পুল থাকে না, তখন উঠতে থাকে সকলে, হ্যাঁ না? তো সেই রকমই আই এম রিডিং আ বুক অন অ্যান্টি গ্র্যাভিটি, আমি অ্যান্টি গ্র্যাভিটির উপরেই একটা বই পড়ছি। এমনই অ্যান্টি গ্র্যাভিটির উপরে বই পড়ছি যে আমারও বইটা একবারের জন্য নিচে রাখতে ইচ্ছে করছে না, বইটা আমার হাতেই আছে, নিচে আর আমি রাখছি না, মানে পড়ছি। এখানে দেখো দু রকমের মানে দিচ্ছে। অ্যান্টি গ্র্যাভিটিটা, ইটস ইম্পসিবল টু পুট ডাউন, বইটাকে নিচেই রাখতে পারছি না, মনে হচ্ছে বইটাই যেন অ্যান্টি গ্র্যাভিটির কন্ডিশনস গুলো তার মধ্যে চলে আসছে। তো এখানে হচ্ছে আমার পান। না বলছে আ হর্স ইজ আ ভেরি স্টেবল অ্যানিমাল। স্টেবল বলতে কি বুঝি আমরা, স্টেবল বলতে আমরা বুঝি যে একদম স্ট্রং স্টেবল, হর্স একটা স্ট্রং স্টেবল অ্যানিমাল, ঠিক। আবার আরেকটা মনে রাখবে, হর্স যেখানে হর্সকে রাখা হয়, আস্তাবল যেটাকে আমরা বলি, সেটাকেও স্টেবল বলা হয়। তাহলে হর্স ইজ আ ভেরি স্টেবল অ্যানিমাল, হর্স একটা এমন অ্যানিমাল যেটা স্টেবলে থাকে, দু রকম মানে দিচ্ছে। সান্তাস হেল্পার্স আর নোন অ্যাজ সাবঅর্ডিনেট ক্লজেস। কারা সান্তাস হেল্পার্স, মানে তার অ্যাসিস্ট্যান্টসরা, মানে যাদেরকে আমরা বলি এলভস, তাই তো। সান্তার হেল্পাররা কি করে, আর তাদেরকে কি হিসেবে বলা হয়, সাবঅর্ডিনেট। এক হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ, আমরা তো অনেকেই আমরা পড়েছো গ্রামারে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, যেই ক্লজটা হচ্ছে পার্ট অফ আ সেন্টেন্স উইচ ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ, মেইন যে ক্লজ তার উপর ডিপেন্ড করে থাকে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মেইন ক্লজের উপর ডিপেন্ড করে থাকে। তো এক তো আমরা এটাকে কি বোঝানো হচ্ছে, যে সান্তার যে হেল্পাররা তারা সাবঅর্ডিনেট ক্লজের মতন তাদেরকে জানা যায়, তারা নিজেরা কিছু করে না, যা যেইভাবে ওদের হেড সান্তা যেভাবে অর্ডার দেবে সেইভাবেই কাজ করে, এটা একরকম বোঝানো হচ্ছে। আবার আমি যদি ইংলিশের আমরা যদি গ্রামাটিক্যাল ওয়েতে যদি আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজ না বলি, সাবঅর্ডিনেট মানে কি, সাবঅর্ডিনেট মানে কারো আন্ডারে থাকা, সাবঅর্ডিনেট থাকা কারো আন্ডারে থাকা। আর এই যে ক্লজেস কথাটা বলা হচ্ছে, আমরা সান্তাকে কি বলি, আমরা বলি না সান্তা ক্লজ, সান্তা ক্লজ বলি আমরা। তো এই যে সান্তা ক্লজ, তো সান্তা ক্লজেস সাবঅর্ডিনেট ক্লজেস মনে হচ্ছে সাবঅর্ডিনেট অফ হোম, সাবঅর্ডিনেট অফ ক্লজ মানে সান্তা ক্লজ, সেইভাবে আমরা বলতে পারি। অ্যান্ড মেনি মানে সাবঅর্ডিনেট ক্লজেস, সাবঅর্ডিনেটস আর কি, ওই জন্য আমরা এখানে ক্লজেসটাকে আমরা সেইভাবে বোঝাতে পারি। তাহলে এই ক্লজটাকে, এই লাইনটা কি হচ্ছে, দুরকম ভাবে মানে দিতে পারে আমাদের। সাবঅর্ডিনেট ক্লজটা দুরকম ভাবে মানে দিতে পারে, এক গ্রামাটিক্যাল গ্রামারের সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ধরতে পারি, আবার বলতে পারি সাবঅর্ডিনেট টু ক্লজ মানে সাবঅর্ডিনেট টু সান্তা ক্লজ, সেইভাবে বলতে পারি। দেখো এবার শেষটা, আই ইউজ টু বি আ ব্যাংকার বাট আই লস্ট ইন্টারেস্ট। একজন ব্যাংকার মানে ব্যাংকে যিনি কাজ করেন তার জন্য বলা হয় ব্যাংকার। এবার একজন ব্যাংকার আমরা বোঝাতে পারি আই লস্ট ইন্টারেস্ট, মানে আমার এখন আর ব্যাংকে কাজ করার ওই ইন্টারেস্টটা আমার হারিয়ে ফেলেছি, আমি ওই দিক দিয়ে ভাবতে পারি লস্ট ইন্টারেস্ট। আবার আরেকটা ইন্টারেস্ট বলতে পারি, আমি একজন ব্যাংকার ছিলাম, ব্যাংকার থাকা সত্ত্বেও তার যে সুদ বা তার যে প্রফিটটা যেটা বা ইন্টারেস্ট যেটা আছে, সেটা আমি আমার অনেক লস হয়েছে, আমি অনেক ক্ষতি হয়েছে আমার, তার সেইভাবে আমি বলতে পারি। তো এখানে ইন্টারেস্টটা কি হচ্ছে, ডাবল মিনিং দিচ্ছে, দু রকমের কথা বলছে, তাই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পান। এবার আমরা করব কিছু এক্সটেন্ডেড লিটারারি ফিগার্স। কিছু এক্সটেন্ডেড লিটারারি ফিগার্স বলতে আমরা ওই আগের যেগুলো ক্লাসিফিকেশনস এর মধ্যে পড়েছিলাম তা সত্ত্বেও এই লিটারারি ফিগার্স গুলো আমাদের অনেক বেশি মানে আমরা দেখি, আমরা বোথ ইন কেস অফ প্রোজ অ্যান্ড ভার্স এগুলো অনেক দেখা যায়।
তা চলো একবার এটাও একটুখানি দেখে নিই। যেমন এখানে হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা শব্দটা কি হচ্ছে, যখন কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ রিপিট হবে, কোথায় রিপিট হবে, পরপর কয়েকটা লাইনের প্রথমে, বা পরপর কয়েকটা সেন্টেন্সের প্রথমে, বা পরপর কয়েকটা ক্লজের প্রথমে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানাফোরা। প্রথমে থাকলে অ্যানাফোরা এবং পরবর্তীতে থাকলে ওটা এপিফোরা, ওটা আমি পরে আলোচনা করছি। অ্যানাফোরা তা বলছে রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড অর ফ্রেজ, মনে রাখবে একই শব্দ বা একই ফ্রেজ কখন, অ্যাট দ্য বিগিনিং অফ টু অর মোর সাকসেসিভ লাইন্স বা ক্লজেস বা সেন্টেন্সেস এর মধ্যে রিপিট হবে। যেমন এখানে বলছি আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের মধ্যে দেখতে পাচ্ছি আই হ্যাভ আ ড্রিম দ্যাট, I have a dream that, I have a dream that, এটা রিপিট হচ্ছে পরপর করে, পরপর কতগুলো সেন্টেন্সের মধ্যে। that one day this nation will rise up, full stop, I have a dream that one day on the red hills of Georgia, মানে আরো আছে একটা সেন্টেন্স, আবার ফুল স্টপ পরপর আবার বলা হচ্ছে I have a dream that, by তিনটা পরপর সেন্টেন্সের মধ্যে I have a dream কথাটা রিপিট হয়েছে, এটা একটা ফ্রেজ হয়ে গেল। I have a dream টা হচ্ছে একটা ফ্রেজ হয়ে গেল, তাই আমরা এখানে বা ক্লজ হয়ে গেল, ফ্রেজ নয়, ভুল বলছি আমি। তো এখানে I have a dream that মানে এখানে একটা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ আ ড্রিম দ্যাটটা কি, এটা একটা ক্লজ হিসেবে ইউজ হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ হিসেবে ইউজ হচ্ছে, এখানেও এটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে ইউজ হচ্ছে, এখানেও। তো পরপর এক একটা ক্লজের মধ্যে রিপিটেশন দেখতে পাচ্ছি আমরা। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। পরেরটাতে বলা হচ্ছে দেখো উই শ্যাল ফাইট, we shall fight, we shall fight, we shall fight, এখানে দেখতে পাচ্ছি পরপর কয়েকটা লাইনের মধ্যেই আমরা ওদেরকে দেখতে পাচ্ছি। তো একই রিপিটেশন হচ্ছে উই শ্যাল ফাইট, উই শ্যাল ফাইট, তো এটা হচ্ছে অ্যানাফোরা। এখানে দেখো এভরি, একই শব্দকে বারবার রিপিট করতে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এভরি কথাটা দেখো এভরি ডে, এভরি নাইট, ইন এভরি ওয়ে, এটা হচ্ছে রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি এখানে অফ এভরি, অ্যানাফোরা। দিস ব্লেসড প্লট, দিস আর্থ, কোন এই দিসটাকে রিপিট করাচ্ছে, কোথায়, এই পৃথিবী, দিস রিয়ালম, দিস ইংল্যান্ড, দিস 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 দিস, রিচার্ড টু এর মধ্যে আছে শেক্সপিয়ারের, এটা হচ্ছে আমরা অ্যানাফোরা। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হিল টপস অফ নিউ হ্যাম্পশায়ার, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য রকিজ অফ কলোরাডো, তাহলে এখানে লেট ফ্রিডম রিং, সরি লেট ফ্রিডম রিং আর লেট ফ্রিডম রিং পরপর করে এখানে রিপিট হচ্ছে, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। এরপরেরটা আসছে এপিফোরা। ঠিক আমি যেটা বললাম অ্যানাফোরা যেটা বললাম ইন দ্য বিগিনিং, এপিফোরা হবে অ্যাট দ্য এন্ড। তো সহজ, খুবই সহজ, কিন্তু খুব ইন্টারেস্টিংও। যেমন বলছে দেখো আমরা আব্রাহাম লিঙ্কনের কথা, যেখানে বলা হচ্ছে অ্যান্ড দ্যাট দ্য গভর্নমেন্ট, এবার পরের পার্টটাতে আসলো অফ দ্য পিপল, of the people, by the people and for the people, রিপিট হচ্ছে এপিফোরা পার্ট। এটা যেই আমার এক্সপ্রেশনটা তার শেষে ইউজ হচ্ছে বারবার। see no evil, hear no evil, speak no evil, খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, এবং খারাপ কিছু বলো না। তো এখানে no evil, no evil, no evil, এটা হচ্ছে এপিফোরা। I want what? I want justice, we demand justice, we deserve justice, এপিফোরা। জাস্টিস প্রত্যেকটা সেন্টেন্সের শেষে রিপিট হয়েছে। The big sycamore by the creek was gone, কি কি নেই, অনেক কিছু নেই, big sycamore নেই, willow tangle নেই, the little enclave of untrodden bluegrass was gone, সবখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে was gone, was gone, was gone, example of এপিফোরা। নেক্সট বলছে the car kept going faster, car kept going faster and the lights moved faster and his heart beat faster, faster রিপিট হচ্ছে প্রত্যেকটা পার্টের লাস্টে, তো সেই জন্য এটাকে আমরা বলছি এপিফোরা। নেক্সট টটোলজি। টটোলজিটাও খুব ইন্টারেস্টিং দেখবে। টটোলজির ক্ষেত্রে কি হচ্ছে, একই শব্দ মানে একই জিনিস এক্সপ্রেশন বোঝানোর জন্য, একটা রিপিটেটিভ এক্সপ্রেশন মানে একই কথা বোঝানোর জন্য আমরা কোনো একটা এক্সপ্রেশন, সিঙ্গেল এক্সপ্রেশনকে বোঝানোর জন্য দুবার শব্দটার ব্যবহার করে থাকি, রিপিট করছি, এক্সপ্রেশনটাকে দুবার রিপিট করছি, দুবার একই শব্দ ব্যবহার করছি, মানে আলাদা আলাদা শব্দ ব্যবহার করছি একই এক্সপ্রেশনের জন্য, তাই জন্য এটাকে বলা হচ্ছে রিপিটেটিভ এক্সপ্রেশন। যেমন বলছে আই হার্ড ইট উইথ মাই ইয়ার্স, হার্ড মানে কি, হার্ড মানে শুনছি, শোনা তো কান দিয়েই শুনি আমরা, তাহলে উইথ মাই ইয়ার্স না বললেও বোঝা যেত আমি কান দিয়েই শুনেছি, তাই না? তো এখানে বলছে আই হার্ড শোনা, আবার উইথ মাই ওন ইয়ার্স নিজের কানে, মানে ব্যাপারটা আমি কেন বলছি, আরেকটু বেশি এমফেসাইজ করার জন্য, আরেকটু বেশি এটাকে কথাটাকে জোর দিয়ে বলার জন্য যে আমি নিজের কানে শুনেছি, সুতরাং আমি ভুল হতে পারি না, এমনটা ব্যাপার। তো এখানে হার্ড অ্যান্ড উইথ মাই ওন ইয়ার্স, এখানে দেখা যাচ্ছে দু রকমের ডিফারেন্ট ওয়ার্ডস ব্যবহার করা হচ্ছে, কি বোঝানোর জন্য, সেম টাইপের একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য যে শুনেছি।
তো এটাকে বলছি আমরা রিপিটেটিভ এক্সপ্রেশনস। দ্যাটস আ ট্রু ফ্যাক্ট। ট্রু মানে সত্য, ফ্যাক্ট মানেও ঘটনা, সত্য তাই ঘটনা। ট্রু ফ্যাক্ট পাশাপাশি রেখেছি, রিপিটেশন এক্সপ্রেশন, রিপিটেটিভ। ইট ওয়াজ আ ফ্রি গিফট। গিফট সবসময় ফ্রি হয়, তাহলে তো গিফট হলো, নিজে পারচেস করলে তো ওটা গিফট হয় না। তাহলে ফ্রি গিফট, ফ্রি তো ফ্রি, আবার গিফট বললাম, মানে দুটো প্রায় একই রকমের একটা এক্সপ্রেশন বোঝাচ্ছি আমি। তো সেটাই হলো রিপিটেটিভ এক্সপ্রেশন দেখাচ্ছে। হি মেড ইট পার্সোনালি বাই হিমসেলফ। পার্সোনালি মানে নিজে নিজে, ইন পার্সন, আর হিমসেলফ মানেও হচ্ছে নিজে নিজে করা, একা একা করা। তো একই জিনিস বোঝানো হচ্ছে, একই রকম মানে দেওয়ার জন্য তারা দুটো শব্দ ব্যবহার করলো, পার্সোনালি এবং হিমসেলফ। The reason is because, the reason is, কারণটা হলো, কারণটা হলো বলা উচিত, কারণটা হলো যে, কারণ বিকজটা মানেও হচ্ছে কারণ, তাই না? I did that because, আমি এই কাজটা করেছি কারণ, তাহলে কারণটা হলো কারণ বলাটাও এটা একটা রিপিটেটিভ এক্সপ্রেশন বোঝানো হচ্ছে, মানে এক্সাম্পল অফ টটোলজি, টটোলজি। এবার আমরা আসছি ক্লাইম্যাক্স। ভেরি ইন্টারেস্টিং। এটা কি হচ্ছে? ক্লাইম্যাক্স মানে হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, বা আমরা যেটা বলছি অ্যারেঞ্জমেন্টস অফ আইডিয়াস, কি হিসেবে থাকবে? এটা ইনক্রিজিং অর্ডার অফ ইম্পর্টেন্স, বা আমরা যেটাকে বলছি অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। মানে একটা কি হচ্ছে হালকার থেকে গ্র্যাভিটির দিকে যাবে, লেস ইম্পর্টেন্ট থেকে মোর ইম্পর্টেন্ট বা মোর পাওয়ারফুলের দিকে যাবে, তখন সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। সেটা ভালোর উদ্দেশ্য হতে পারে, খারাপের উদ্দেশ্য হতে পারে। হি কেম, সে আসলো, সে দেখলো, এবং তারপরে এসে পুরো জিতে নিয়ে চলে গেল। তার মানে কি? তার আসা, তারপরে সবকিছু দেখা, তারপরে সবকিছু নিয়ে চলে যাওয়া, কনকার করে জিতে নিয়ে চলে গেল। মানে এটা কি হচ্ছে? মোর পাওয়ারফুল একটা কিছু বোঝাবার চেষ্টা করা হচ্ছে এগুলোর থেকে, অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। সে লস্ট হার ওয়ালেট, সে কি হারিয়ে ফেলেছে? তার পার্সটা হারিয়ে ফেলেছে, ওয়ালেটটা। তারপর আরে আর বলো না, তারপর চাকরিটাও ছাড়া হয়ে গেল, সে চাকরিটাও চলে গেল, সে চাকরিটাও হারিয়ে ফেললো। আর তারপর শেষে গিয়ে তার রেপুটেশন, তার এত বদনাম হলো, রেপুটেশনটাও সে হারিয়ে ফেললো। মানে এখানে ওয়ালেট অনেক কম ইম্পর্টেন্ট একজনের রেপুটেশনের সাথে যদি তুলনা করি তার আন্দাজে। তাহলে এখানে ওয়ালেট, তারপরে জব, তারপরে রেপুটেশন, এটাকে দেখাচ্ছি আমরা অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স, তাই এটা হলো ক্লাইম্যাক্স। পরেরটাতে বলছি দে ইগনোরড মি, তারা আমায় ইগনোর করেছে, পাত্তা দিচ্ছিল না। তারপর তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। মানে ইগনোর করছিল অবধি তো ঠিক আছে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে নিশ্চয়ই, সেটা খুব একটা ভালো কথা নয়। তারপরে শুধু তাই নয়, আমাকে ধরে মেরেছে, মারপিট করেছে আমার সাথে ওরা। কিন্তু জানো, আমি তারপর জিতে গেছি। বলা হচ্ছে ফ্রম আ হুইসপার টু আ ক্রাই টু আ রোর। প্রথমে তো ফুসফুস করে কথা বলা, হুইসপার, ধীরে ধীরে সেটা অনেকটা আওয়াজ বেড়ে গেল, কিসে? ক্রাই, আওয়াজ। তারপর সেটা কি হলো? রোর, ভীষণ জোরে, একদম জোরে কথা বলা, মানে রোর করছে সে, অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। পরবর্তীতে দেখলাম হি ওয়াজ রেসপেক্টেড, তাকে তো রেসপেক্ট করা হতো, সেইটুকু ঠিক আছে, সবাই রেসপেক্ট করে। পরবর্তীতে সকলে তার অ্যাডমায়ার করছে, বাহ দারুণ মানুষ তো, খুব ভালো। রেসপেক্ট করা অব্দি একরকম, তার উপরে অ্যাডমায়ার করা, তার খুব প্রশংসা করা, এবং তারপরে সবাই প্রায় তাকে ওয়ার্শিপ করতে শুরু করলো। মানে তাকে ওয়ার্শিপ করা মানে তাকে একটা আরো উঁচু জায়গা দিয়ে দেওয়া হলো, তার একটা পজিশন আরো উঁচু জায়গায় রাখা হলো। এটা হলো অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। এর ঠিক অপোজিটটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথস। ব্যাথস মানে কি? যেখানে ডিসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। এতক্ষণ আমরা বলেছিলাম হালকার থেকে ভারীর দিকে যাচ্ছিল, এবার হবে ভারীর থেকে হালকার দিকে আসবে। একটা মোর পাওয়ারফুল, মোর মানে একটা বলবো, বা একটা স্ট্রং, একটা সিরিয়াস কোনো ইস্যু কথা বলতে বলতে লাস্টে গিয়ে একদম হালকা, একদম বেমানান মনে হবে তখন। এটা মেইনলি কিসের জন্য ইউজ করা হয়? একটা এই কমিক কোনো রকম, এটা মেইনলি একটা কমিক বা একটা অ্যাবসার্ড ইফেক্ট দেওয়ার জন্য এই ধরনের অ্যান্টি ক্লাইম্যাক্সের ব্যবহার হয়। যেমন মনে করো বললো ফর গড I love what? তোমাকে যদি জিজ্ঞেস করো তুমি কি ভালোবাসো, কাকে ভালোবাসো, কাকে বলে কি ভালোবাসো, তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস কি বা জন কি, তখন বলে মাই গড। প্রথম হচ্ছে আমার কাছে গড, সাপোজ। তারপরে আমার দেশ, ভালো কথা, সবার আগে গড, তারপরে দেশ, ঠিক আছে। তারপরে বলছে সে আইসক্রিম। তো এটা কি করছে? একদম সিলি একটা ম্যাটার মনে হচ্ছে ভেরি সিলি, ভেরি ট্রিভিয়াল, একটা কমিক ইফেক্ট দিয়েছে। হি লস্ট হিজ জব, সে কি হারিয়ে ফেলেছে? বলছে সে তো তার চাকরি হারিয়েছে, সে তার বাড়ি হারিয়ে ফেলেছে, শুধু কি তাই, তার কলমটাও হারিয়ে ফেলেছে। যার চাকরি চলে গেছে, যার বাড়ি চলে গেছে, তারপর কলমের গল্প করা কোনো মানে আছে? তো এখানে হলো অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথস। সে রিস্ক হার লাইফ, তার জীবনে সে অনেক কিছু রিস্ক নিয়েছে। কি? তার নিজের জীবনটাকে সে রিস্কে ফেলেছে, তার ফ্যামিলির জীবনটাকেও সে ফ্যামিলিরকেও রিস্কে রেখেছে। শুধু তাই না, সে তারপরে তার মোবাইল ফোনটাকেও রিস্কে ফেলেছে। আরে জীবন আর ফ্যামিলি যেখানে, সেখানে মোবাইল ফোন নিয়ে কথা হয়। তো অ্যান্টি ক্লাইম্যাক্স।
দ্য ব্যাটল ওয়াজ ফিয়ার্স, ব্যাটলটা মানে যুদ্ধটা মারাত্মক ভয়ঙ্কর যুদ্ধ ছিল, ফিয়ার্স হিরোইক ছিল, ফিয়ার্স হিরোইক ছিল, কিন্তু কি ছিল একদম কোনো মানেই ছিল না ওটার, পয়েন্টলেস। এইদিকে হিরোইক ফিয়ার্স এই শব্দগুলো বোঝানো হচ্ছে যুদ্ধটাকে অনেক বেশি গ্লোরিফাই করা হচ্ছে, তারপরে যখন বলা হচ্ছে পয়েন্টলেস মানে ওটা একদম বেকার, অ্যান্টি ক্লাইম্যাক্স। স্পিকার মুভ দ্য অডিয়েন্স টু টিয়ার্স, স্পিকার এত সুন্দর এত ভালো বক্তব্য রেখেছেন বক্তা যে সব মানে প্রথমে যখন বক্তব্য রাখা শুরু করেছেন সমস্ত অডিয়েন্সের চোখে জল, মানে ব্যাপারটা কি খুব গ্রেভ খুব সিরিয়াস একটা ব্যাপার। তারপরেই ধীরে ধীরে অডিয়েন্সে সবাই হাসাহাসি শুরু করলো, মানে ব্যাপারটা লাইট হয়ে গেল, কমিক হয়ে গেল, এবং তারপরে অডিয়েন্সরা কনফিউজড, কি বলে কিছুই তো বুঝতে পারছি না, মানে একটা সিরিয়াস ইস্যুর থেকে একদম হালকার দিকে চলে যাওয়া মানেই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথস। এবং তারপরে আসবে ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেটটা কেমন? এপিথেট শব্দটার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এপিথেট শব্দটার মানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে এপিথেট শব্দটার মানে। এবার অ্যাডজেক্টিভ কার আগে বসে সবসময়? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, তাই তো? নাউনকে কোয়ালিফাই করে। আমি যদি বলি হোয়াট ইজ দিস পেন, কি পেন? হোয়াইট পেন, তাহলে এখানে হোয়াইটটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা তো পরিষ্কারই বোঝা। এবার এখন এখানে যদি অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসার কথা, কারণ নাউনকে কোয়ালিফাই করছে, বা অ্যাডজেক্টিভটা যেই শব্দটাকে কোয়ালিফাই করবে তার আগে না বসে ও অন্য কোনো জায়গায় চলে গেল, যেন মনে হচ্ছে ওর একটা ট্রান্সফার হয়ে গেছে। তো যেই অ্যাডজেক্টিভটা ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, যেখানে ওর থাকার কথা সেখানে না থেকে অন্য কোথাও চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, তাকেই বলা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট, এটুকু মনে রেখো। এবার বলা হচ্ছে, দেখো কি বলছে এখানে, বলছে দ্য কোয়ালিটি বিলংস টু পারসন নট দ্য অবজেক্ট। চলো দেখি। হি হ্যাড আ স্লিপলেস নাইট, সে কালকে সারা রাত স্লিপলেস নাইট কাটিয়েছে। আচ্ছা, নাইটটা স্লিপলেস ছিল কি নাকি হি ওয়াজ স্লিপলেস? সে স্লিপলেস ছিল। আমি বলছি সে সারা রাত একদম মানে একটা স্লিপলেস নাইট কাটিয়েছে, মানে আমরা বুঝতে পারলাম যে পারসন ওয়াজ স্লিপলেস, সে ঘুমোয়নি। তো নাইটটা তো আর স্লিপলেস ছিল না, কিন্তু আমি স্লিপলেস ওয়াজ হি, কিন্তু আমি বললাম হি হ্যাড আ স্লিপলেস নাইট। নাইটের সাথে অন্য একটা নাউনের সাথে এটাকে অ্যাডজেক্টিভটা লেগে গেল। এই প্রোনাউনের সাথে লাগার কথা ছিল, এই প্রোনাউনের সাথে বসাও কথা ছিল স্লিপলেসটা, না বসে স্লিপলেসটা ট্রান্সফার হয়ে চলে এসে এই নাউনের সাথে লেগে গেল। শি ওয়ার আ নার্ভাস স্মাইল। হু ওয়াজ নার্ভাস? স্মাইল ওয়াজ নট নার্ভাস, শি ওয়াজ নার্ভাস। তো এখানে বলছে সে কি পড়েছে, ওর মানে তার মুখে ছাপে প্রকাশ পাচ্ছিল। শি ওয়ার আ নার্ভাস স্মাইল, তার চেহারাতে একটা নার্ভাসনেস দেখা যাচ্ছিল। তো স্মাইলটার আগে নার্ভাস বসানো হয়েছে, অ্যাকচুয়ালি নার্ভাসটা কার সাথে লাগতো? শি এর সাথে লাগার কথা ছিল, সেখান থেকে এটা ট্রান্সফার্ড হয়ে চলে এসেছে স্মাইলে। আই ওয়াকড ডাউন আ লোনলি রোড, আমি একাই হেঁটে এগিয়ে যাচ্ছি, আমি একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আই ওয়াকড ডাউন আ লোনলি রোড। এবার কথা হচ্ছে লোনলি ওয়াজ আই নট দ্য রোড। রাস্তা লোনলি হয় না, একাকিত্ব রাস্তার থাকে না, একাকিত্ব আমার থাকবে, মানুষের থাকবে। তাই এই লোনলিটা কার সাথে লাগার কথা ছিল? আই এর সাথে লাগার কথা ছিল, কিন্তু এটা কি হয়েছে? ট্রান্সফারে চলে এসছে রোডের আগে। তো এটাই হলো মানে যেখানে যেই প্রোনাউন বা নাউনের সাথে যেই অ্যাডজেক্টিভটা লাগার কথা সে তার সাথে না থেকে ও ট্রান্সফার্ড হয়ে তার পাশাপাশি অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে গিয়ে যদি অ্যাটাচড হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে, যার সাথেও ক্লোজলি অ্যাসোসিয়েটেড না, তার সাথে অ্যাটাচড হয়ে গেল, এবং সেটাই হলো ট্রান্সফার্ড এপিথেট। বলে হি গেভ মি আ নোয়িং লুক, সে আমাকে এমন একটা দিল, মানে কারোর সাথে দেখালো, ও আচ্ছা, মানে লুকটা দেখে বলেছে আমি তোমাকে চিনি তো। তো লুকটা চেনা, নোয়িং মানে কি? হু নোজ, হি নোজ, তো নোয়িং হি গেভ মি আ নোয়িং লুক, মানে তার লুকটা কাছে, নোয়িংটা কি? সে আমাকে চেনে, তো নোয়িং হি, তাই না? হি নিউ মি or he knows me, সেটাই বোঝাচ্ছি। তো হি নোজ না দিয়ে বা নোয়িং হি না বলে আমি বলছি নোয়িং লুক। লুকটা তো আর তার লুকের তো আর নোয়িং হয় না, তা সে যে আমায় চেনে সেটা বোঝাচ্ছি। তাহলে এখানে নোয়িংটা ঘুরে চলে আসছে লুকের আগে। দে স্পেন্ট আ রেস্টলেস ইভিনিং, একই রকম ওই স্লিপলেস নাইটের মতনই ব্যাপারটা। দে ওয়্যার রেস্টলেস, দে স্পেন্ট আ রেস্টলেস ইভিনিং মানে দে ওয়্যার রেস্টলেস, তারা রেস্টলেস ছিল। কখন রেস্টলেস ছিল? পুরো সন্ধ্যেটা তারা রেস্টলেস ছিল। তো সেটা না বলে দিয়ে ওরা বলছে দে স্পেন্ট আ রেস্টলেস নাইট। ঠিক আছে, তো রেস্টলেস ওয়াজ দে, কিন্তু সরি রেস্টলেস, হু ওয়ার রেস্টলেস? দে ওয়ার রেস্টলেস, কিন্তু আমি রেস্টলেসটা কার জন্য লাগালাম? ইভিনিং এর জন্য লাগালাম। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। এবার আমরা আসছি ইউফেমিজম। ইউফেমিজম মানে কি? ইউফেমিজম হচ্ছে আমরা কোনো একটা হার্শ
কোনো কথা, যেই কথাটা মানে কাউকে আঘাত দিতে পারে, সেই ধরনের কোনো আঘাত দেওয়ার কথা না বলে আমরা যদি আনপ্লিজেন্ট কথাটাকে না বলে আমরা সেটাকে আর একটু ঘুরিয়ে একটু সুন্দরভাবে যদি ব্যাপারটাকে রাখি, একটু প্লিজেন্ট ওয়েতে যদি রাখি, একটু পোলাইট ওয়েতে যদি রাখি, তাহলে সেটা হচ্ছে এক্সাম্পল অফ ইউফেমিজম। যেরকম বলছে হি পাস্ট অ্যাওয়ে, আমি যদি বলি হি ডাইড, শুনতে একটু খারাপ লাগে। আমি হি ডাইড না বলে বললাম হি পাস্ট অ্যাওয়ে, হি পাস্ট অ্যাওয়ে বললাম, তার মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউফেমিজম। বলছে শি ইজ বিটুইন জবস, মানে আমরা বলতে পারি শি ইজ বিটুইন জবস মানে কি, এক চাকরিতে ছিল, ওই চাকরি শেষ হয়ে গেছে, এবার আরেক চাকরি পাবে। তো বিটুইন জবস মানে কি, এই মুহূর্তে তার কোনো চাকরি নেই। তো সেটাই আমি বোঝানোর কথা, ইনস্টেড অফ মানে আমি যদি বলতাম শি ইজ আনএমপ্লয়েড, নাও তা না বলে বললাম শি ইজ বিটুইন জবস। আরেকটা বলছে দে লেট হিম গো, তারা তাকে ছেড়ে দিল। আমরা লেট হিম গো মানে কি, লেট হিম গো মানে এখানে আমি একটু ভালো করে বলতে পারি চাকরি থেকে তারা বের করে দিল, মানে দে ফায়ার্ড হিম, তাকে আউট করে দিল, তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। তা না বলে বলা হলো এখানে দে লেট হিম গো, তারা ওকে ছেড়ে দিল। ছেড়ে তো দেয়নি, ছেড়ে দিল কথাটা শুনতে মনে হচ্ছে সে যেতে চাইছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তো সেটা অনেক বেশি পোলাইট মনে হয়। নাহলে যদি বলা হয় তাকে ছাঁটাই করে দিল বা তাকে বের করে দিল, শুনতে অনেক বেশি খারাপ লাগে। তো সেই জায়গায় আমি বললাম দে লেট হিম গো। একই রকম হি ওয়াজ ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ। ইকোনমিক্যাল মানে কি, ইকোনমিক্যাল মানে খুব হিসেবি। আমরা পয়সার ক্ষেত্রে ইকোনমিক্স ক্ষেত্রে ব্যবহার করি ইকোনমিক্যাল মানে যে খুব হিসেব করে কথা বলে। তো হি ওয়াজ ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ, সত্যির ব্যাপারে সে খুব ইকোনমিক্যাল। তার মানে কি হচ্ছে, ওই সত্যিটা খুব একটা ভালো বলতে চায় না। তার মানে কি, ইনস্টেড অফ লাইট, সোজা বলতে পারতো, ও খুব মিথ্যে কথা বলে, শুনতে খুব রুড লাগবে। তাই এটা না বলে দ্যাট হি লাইড না বলে বললো হি ওয়াজ ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ, সত্যির সাথে খুব হিসেব করে চলছিল, সে সত্যিটা বলতে চাইছিল না। হি ইজ ভার্টিক্যালি চ্যালেঞ্জড। ভার্টিক্যালি চ্যালেঞ্জ বলতে কি বোঝানো হচ্ছে, ভার্টিক্যাল মানে কি হাইট, ভার্টিক্যাল মানে কি এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। আমি যদি ভার্টিক্যালি চ্যালেঞ্জ হই মানে কি, আমার হাইটটা একটু শর্ট, আমি হাইট শর্ট কথাটা বলতে খারাপ লাগতে পারে, দ্যাট আই এম শর্ট, আমার হাইট শর্ট, সেটা অনেকে খুব ভালো চোখে নাও নিতে পারে, সেই জন্য তাকে সেখানে বলা হচ্ছে শি ইজ ভার্টিক্যালি চ্যালেঞ্জড। সে ভার্টিক্যালি চ্যালেঞ্জড মানে বোঝানো হচ্ছে তার ভার্টিক্যালি চ্যালেঞ্জড হচ্ছে তার এখানে সমস্যা রয়েছে, সে লম্বা নয়, মানে তার হাইটটা একটু নিচের দিকে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউফেমিজম। তো আজকে আমরা বেশ অনেকগুলো রেটরিক করলাম। যদি তোমাদের পছন্দ হয় বা না, এরপরে ভিডিওতে আমরা আসবো আরও কিছু। এই মুহূর্তে তোমাদের জন্য এই কটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো অন রেটরিক্স, যেটা আরেকটু ক্লিয়ার করবে আইডিয়াগুলোকে। তাহলে আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।